স্যার করে দিচ্ছি। এখন হচ্ছে ঈসা ভাইকে দিয়ে দিলাম। হোস্ট করে দিলাম। এখানে হোস্ট করা যায় না তো এই অ্যাকাউন্ট দিয়ে ভাই স্যার। অসুবিধা নেই। আমি এখানে অলরেডি রেকর্ডেড। ওকে। ঈসা ইউ ক্যান স্টার্ট। ওকে ভাই। ওকে, সবাইকে ধন্যবাদ। ইসা ভাই আপনি শুরু করেন। ওকে, আসসালামু আলাইকুম। আমি নিজেকে মিউট করে নিচ্ছি। ওকে, ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম শেষে ইনশাআল্লাহ আপনাদের সাথে তাহলে আমি আবার কথা বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসা ভাই আপনি শুরু করেন। জি ভাই। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ওকে, আচ্ছা। তো আজকে আমার একেবারেই 8:30 শুরু করার কথা ছিল, বাট একটু লেট হয়ে গেল। সরি ফর দ্যাট। ওকে, আচ্ছা। তো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে সবার? ভাই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো আজকে যে টপিকটার উপর আমরা কথা বলবো আর কি, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আজকে আমরা একটু চেষ্টা করব যে আমাদের আহ আহ, আমরা একটু ইন্টারেক্টিভলি একটু মোটিভেশন নেওয়া। ঠিক আছে, ইন্টারেক্টিভ মোটিভেশনটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে যেমন আমাদের সময় যেটা হয়েছে সেটা হচ্ছে যে দেখতাম যে আমরা একটু গ্রুপ করে পড়লে, কখনো কখনো গ্রুপ করে পড়লে যেটা হয় যে আসলে তোমরা তো সবাই একটা গ্রুপ, ইভেন আমরাও সেই গ্রুপের একটা অংশ। হয়তো আমরা কিছুদিন আগে এখান থেকে চলে এসেছি, অথবা অথবা এখন তোমরা এটা পার করতেছো, এই তো। তো ইন্টারেক্টিভ ইসা ভাই, মোটিভেশনটা, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। কয়েকজন ওয়েটিং আছে, একটু ওয়েটিং। আপনি যেহেতু হোস্ট, একটু জি জি খেয়াল জি করে যারা ওয়েটিং আছে তাদেরকে একটু অ্যাডমিট করে নিন প্লিজ। আসসালামু আচ্ছা আচ্ছা আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েটিং দিয়ে আমি একটু অ্যাডমিট করে নিই। ওকে, ডান। আচ্ছা, সো এটা হচ্ছে এরকম যে আমরা দেখি যে মানে আমাদের পাশে কেউ হয়তো খুব ভালো পড়ছে, ঠিক আছে, তাহলে তারটা দেখে আমরা মোটিভেটেড হই, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমারও এখন ভালো করতে হবে বা আমাদেরও এরকম করতে হবে। সো এটা আর কি, এটা আমি এই জন্য বললাম বিকজ অফ যে আমি আসলে এমন অনেক বড় কিছু না যে আসলে আমার থেকে মানে মোটিভেশনটা পাওয়া বা নেওয়াটা। সো আমরা হচ্ছে যে সবাই এক একটা অংশ, জাস্ট তোমরা এখন পার হচ্ছ, আমি পার হয়েছে, এই জাস্ট এর থেকে বেশি কিছু কিন্তু আমাদের মাঝে ডিফারেন্স নেই। ওকে, সো আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু টুকটাক আমরা একটু কথা বলা, একটু আলোচনা করার চেষ্টা করবো যেন এটা আমাদেরকে একটু মোটিভেটেড রাখে। আচ্ছা, সো ফার্স্টে আমরা একটু দেখি যে আমাদের আসলে পাবলিক ভার্সিটি গুলোতে আমাদের এন্ট্রান্স হওয়াটা বা ভর্তি হওয়াটা এটা কেন গুরুত্বপূর্ণ বা এটা আমাদের কেন প্রয়োজন। ওকে, সো প্রথমে তোমাদের কাছ থেকে একটু শোনার চেষ্টা করি যে তোমরা তো এখন পাবলিক ভার্সিটির জন্য পড়াশোনা করতেছো, দৌড়ঝাঁপ করতেছো, এই যে সকাল সকাল ঘুম থেকে হালকা একটু ঘুমিয়ে তারপর সকালে জয়েন হয়ে গেছো, হ্যাঁ, মোটিভেশনাল ক্লাস হোক বা যে ক্লাস হোক সবগুলো ক্লাসে তোমরা পার্টিসিপেট করতেছো। সো তোমাদের কি মনে হয়, আমি জাস্ট দুইজনের কাছ থেকে শুনতে চাই যে তোমাদের কি মনে হয় কেন তোমরা এতটা ইম্পর্টেন্স দিচ্ছ? কেউ কি বলতে পারবে যে কেন তুমি পাবলিক ভার্সিটিতে পড়তে চাও? ওয়াই? এনিওয়ান? আচ্ছা, এইখানে হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা বলো। ভাইয়া, পাবলিক ভার্সিটির অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাবলিক ভার্সিটির পরিবেশগুলো অন্যরকম। এখানে পড়াশোনা যেমনই হোক, পরিবেশের কারণে মানুষের মানে ভাবমূর্তি গুলা একটা অন্যরকম দিকে চলে যায়, রাইট রাইট রাইট। আচ্ছা, তার যার মানে কারণে হচ্ছে যে
তুমি এনভায়রনমেন্টটাকে বেশি গুরুত্ব দিচ্ছ পাবলিক জি ভার্সিটি, জি তাই তো? জি আচ্ছা জি আচ্ছা, ওকে ওকে, গুড। আর কেউ কিছু অ্যাড করতে চাও এর সাথে? আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে পাবলিক ইউনিভার্সিটি পড়তেই হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ইনফ্যাক্ট এমনিতে মানে ছোটখাটো বলা চলে যে জাতীয় ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো, তারপরে অন্য কোথাও পড়তে গেলে যে একটা দাবি তুললে যখন দাবি তুলি আমরা, তখন দাবিটা কার্যকর না হতে পারে। ইনফ্যাক্ট আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার যে কোনো ছোট দাবি তুলি না কেন, তখন আমার এটা হাইলাইট হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর স্বপ্ন পূরণের জন্য পাবলিক ইউনিভার্সিটির বিকল্প কিছুই দেখছি না আমি, এটা আমি আচ্ছা মনে করি। ওকে, ওয়েট, এক মিনিটে যারা ছিল এক মিনিটে করে দিই। আচ্ছা, ঠিক আছে, তার মানে হচ্ছে যে তুমি দেশ পরিবর্তন, তারপরে হচ্ছে স্বপ্ন পূরণ, এইগুলোর জন্য অ্যাবসলিউটলি। তো এইগুলো তো আছে। আমি জাস্ট একটু ইম্পর্টেন্সটা আমি একটু মজা করে বলি। যখন কোচিং এ ছিলাম, তখন আমার এক স্যার খুব মজা করে বলতো যে ঢাকা ভার্সিটিতে যদি ঝাড়ু দেওয়ার যদি কোনো ডিপার্টমেন্ট থাকে, তাহলে তোমরা ওই ডিপার্টমেন্টে হলেও পড়বা। সো এইভাবে করে বলতো আরকি। মানে আমাদের খুব মজা করে। তো কেন এইভাবে বলতো, এখন সেটা বুঝতে পারতেছি। এখন যখন আমি 4th ইয়ারে আছি, এখন যেহেতু আমি 4th ইয়ারে আছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, এখন এসে আমি বুঝতেছি যে না, আসলেই মানে তার কথাটা কারেক্ট ছিল। ওকে? সো ব্যাপারটা এরকমই। আচ্ছা, তারপরেও কিছুটা ইম্পোর্টেন্স আছে আমার কাছে, আমার দৃষ্টিতে কিছুটা ইম্পোর্টেন্স মনে হয়েছে যে কিছু কিছু বিষয়ে ইম্পোর্টেন্স এজন্য আছে পাবলিক ভার্সিটি গুলাতে। যেমন যেমন হচ্ছে যে তোমার এডুকেশনাল যে ফ্যাসিলিটি গুলো, ঠিক আছে? এডুকেশনাল ফ্যাসিলিটি গুলো, আচ্ছা তুমি কি বলতে চাও? মেহরাজ, মেহরাজ তুমি কি কিছু বলবে? ভাইয়া, আপনি হ্যাঁ বলো। বলতেছেন এই জন্য। আর ওই আচ্ছা যে আচ্ছা, যেটা বলো বলো। প্রশ্ন হ্যাঁ প্রশ্ন শিওর, যেটা বলো। করছিলেন আর কি, শিওর, বলো। এটা হচ্ছে আমার মতে পাবলিক ভার্সিটিতে এনরোল হওয়ার যে লক্ষ্যটা আর কি, সেটা হুম, হচ্ছে আমি আর সফলতার পথে মানে পাবলিক ভার্সিটিতে একটা ব্রিজ হিসাবে কাজ করে। তাছাড়া রাইট রাইট অন্যদিকে বলতে গেলে এটা নতুন নতুন অপরচুনিটির দরজাগুলো খুলে দেয় আর কি। আর রাইট রাইট ব্রডলি পৃথিবীটাকে জানার জন্য, দেশটাকে জানার জন্য, সবকিছুকে জানার জন্য দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ মানে অনেক বড় একটা রোল প্লে করে। রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন তো এই যে বিষয়গুলো তোমরা বললে, এগুলা কিন্তু মানে আসলে মেইন কারণ। এবং অ্যাবসলিউটলি এই যে মেহরাজ তুমি যেটা বললে, সো when I was a candidate for admission test, আমার মাঝে আসলে এটাই কাজ করেছিল যে ইটস আ ব্রিজ। ওকে, মানে পাবলিক ভার্সিটি, স্পেসিফিক্যালি ঢাকা ভার্সিটি, ফর মি আই ওয়াজ ড্রিমিং অ্যাবাউট ঢাকা ভার্সিটি। সো আমার কাছে মনে হয়েছে যে ঢাকা ভার্সিটিটা হচ্ছে আমার জন্য একটা ব্রিজ। আর একটু স্পেসিফিক্যালি বলতে গেলে হচ্ছে যে আমার জীবনটা এস্টাবলিশ করার জন্য হচ্ছে যে যে সমস্ত তোমার সিঁড়ির আহ ধাপগুলো দরকার, এটা হচ্ছে আমার জন্য হচ্ছে যে একটা ফার্স্ট ধাপ, এবং এইটার উপর বেস করে আমি দেন আমার সিঁড়ির পরের ধাপে আমি যাব। সো অ্যাবসলিউটলি কারেক্ট। সো এই জন্য হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্সটা, পাবলিক ভার্সিটি গুলোর ইম্পর্টেন্সটা, তারপরেও কিছু তোমাদের যে ইম্পর্টেন্স গুলা বলছো, এগুলো হচ্ছে যে ট্রু, এগুলো হচ্ছে যে একেবারে ভিতরের ইম্পর্টেন্স, কিন্তু তারপরেও হচ্ছে যে তোমার কিছু অফিসিয়াল কিছু ইম্পর্টেন্স আছে। আসলে সেই ইম্পর্টেন্স গুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে গেটিং অল এডুকেশনাল ফ্যাসিলিটিস। তুমি যদি আমি কেন অল এডুকেশনাল বলছি সেটা আমি বলতেছি। কেননা তুমি যে কোনো ভার্সিটিতে যদি ভর্তি হও, সেখানে কি ক্লাসরুম নাই? অবশ্যই ক্লাসরুম আছে। তারপরে সেখানে কি তোমার খেলাধুলার জন্য জায়গা নেই? হ্যাঁ আছে। তারপরে সেইখানে কি তোমার মানে হল রুম নাই? হ্যাঁ আছে। সেখানে কি এক্সাম নেয় না? হ্যাঁ এক্সাম নেয়। সেখানে কি লাইব্রেরি নেয় না? হ্যাঁ লাইব্রেরি আছে। কিন্তু কথা হচ্ছে যে অল এডুকেশনাল ফ্যাসিলিটি বলতে আমি যেটা বলতেছি, সেটা হচ্ছে যে চলো, যেমন হচ্ছে যে তুমি যদি ঢাকা ভার্সিটিতে যদি ভর্তি হও, এখানে তোমার জন্য মানে আমি ঢাকা ভার্সিটিটাকে আমি পাবলিক ভার্সিটি গুলোর আইডল হিসেবে ধরি, বাকিগুলো মোরলেস সিমিলারই হওয়ার কথা, অথবা একটু 19-20 হবে। তো ঢাকা ভার্সিটিতে যদি ভর্তি হও, তাহলে দেখবা যে এখানকার ক্লাসরুম গুলো অন্যান্য প্রাইভেট ক্লাসরুম গুলোর মতো অত বেশি অত্যাধুনিক না।
ওকে, অন্যান্য ক্লাসরুম গুলোর মতো অত বেশি অত্যাধুনিক না, হয়তো মানে 5 স্টার 7 স্টার হোটেলের মতো অত বেশি সুন্দর, অত ওই রকম না। কিন্তু এখানকার যে টিচার গুলো তোমার ক্লাস নেয়, সেই টিচার গুলো হচ্ছে যে ওই প্রাইভেট ভার্সিটি গুলো হচ্ছে যে তাদেরকে হায়ার করে নিয়ে যায় তারপরে সেখানে হয়তো তাদেরকে মাঝে মাঝে করায় বা হোয়াট এভার, যাই হোক। তো এরকম আর কি। আর পাবলিক ভার্সিটি গুলোতে যারা টিচার হয় মোস্ট অফ দেম হচ্ছে যে তোমার মানে বাইরে থেকে পড়াশোনা করে শেষ করে আসা, অথবা ওই ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়া, মানে একেবারে টপ ক্লাস স্টুডেন্ট ছাড়া আসলে এখানকার টিচার হওয়াটা হতে পারে না। ওকে, সো ক্লাসরুম বলতে আমি বুঝাচ্ছি যে ক্লাসরুম না, ক্লাসরুম বলতে বুঝাচ্ছি ক্লাসরুমে যে টিচারটা তোমার ক্লাস নিবে সেটাকে তুমি ধরতে পারো ক্লাসরুমের মেইন এলিমেন্ট। কারণ একটা ক্লাসরুম থাকতে পারে, একটা টিচার থাকতে পারে, কিন্তু কিন্তু ওই টিচারের যোগ্যতা অনুযায়ী কিন্তু তুমি শিখতে পারবে। যেমন আমার কাছে যেটা মনে হয় যে আমি আসলে বই না পড়ে, জাস্ট আমার একটা এক্সপেরিয়েন্স বলি যে আমি আসলে বই না পড়ে যতটুকু শিখেছি, মানে আলহামদুলিল্লাহ আমি এখনো হচ্ছে যে আমার ক্লাসের মানে টপ বয় আরকি। ওকে, ফার্স্ট বয় টিল নাও। সো আমি এখনো যেটা ডিমান্ড করি যে আমি বই পড়ে আসলে কিছু শিখছি কিনা না শিখছি সেটা পুরাই ডিবেটেবল। কিন্তু আমি টিচারের লেকচার শুনে মানে অনেক কিছু শিখেছি। ওকে, সো এটা হচ্ছে যে তুমি ক্লাসরুমের ফ্যাসিলিটি ধরতে পারো। এরপরে প্লেগ্রাউন্ড এর কথা তো মানে আসলে বলাটাই বাহুল্য। সেটা হচ্ছে যে ঢাকা ভার্সিটিতে যে এখনো যে কতটা খেলার মাঠ আছে সেটাই মনে হয় আমি এখনো গুণে শেষ করতে পারিনি। মানে কয়টা আছে, মানে কত জায়গায় খেলা যায় আরকি। ওকে, আচ্ছা এরপরে যদি লাইব্রেরির কথা যদি বলো, প্রতিটা ডিপার্টমেন্টে লাইব্রেরি আছে, প্রতিটা হলে লাইব্রেরি আছে, ইভেন ঢাকা ভার্সিটির যে 3 তলা লাইব্রেরি আছে, মানে প্রচুর লাইব্রেরি আর হচ্ছে লাইব্রেরি রিসার্চের জন্য লাইব্রেরি, তারপরে এই তো। তো এগুলো হচ্ছে যে অল এডুকেশনাল ফ্যাসিলিটি। এবং আরেকটা এডুকেশনাল ফ্যাসিলিটি যেটা আমি মিস করতে চাই না সেটা হচ্ছে যে ধরো যে একটু হাঁটাচলা করা, একটু রোম করা, একটু ওয়াকিং করা, এই যে ফ্যাসিলিটি গুলো আছে এইগুলো কিন্তু তোমরা পাবলিক ভার্সিটিতে খুবই পাবা না বললেই চলে। কারণ ওরা তো একটা বিল্ডিং এর উপরে জাস্ট তৈরি করে, তারপরে হচ্ছে যে এই অনেক বিষয়াদি থাকে, জাস্ট আমরা ছোট করতেছি না, কারণ আমরা জাস্ট কম্পেয়ার করতেছি কিন্তু। ওকে, আমার ছোট ভাই পাবলিক মানে আনফরচুনেটলি ওর পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই। ঠিক আছে, আমাদের আশেপাশে এরকম অনেকেই আছে, তো তাদেরকে আমরা ছোট করছি না। বিষয় হচ্ছে যে তাদের ওই ফ্যাসিলিটিটা নাই। তুমি যদি এই ফ্যাসিলিটি গুলো পেতে চাও, দেন ইউ হ্যাভ টু গো টু পাবলিক ভার্সিটি। দেন হচ্ছে যে বিং কম্পিটিটিভটা কেন হয়, কারণ দেখো পাবলিক ভার্সিটি গুলোতে ইভেন ঢাকা ভার্সিটির কথাই বলি, যেমন হচ্ছে যে দেখো মানে সবাই খুব কম্পিটিশন করে আসে। যেমন যেমন এখনো পর্যন্ত তোমরা মানে সো সিনসিয়ার, তাই না? এখনো পর্যন্ত, কারণ তোমরা পাবলিক ভার্সিটিতে পড়তে চাও, কিন্তু তোমার পাশে যে প্রাইভেট ভার্সিটিতে যে পড়তে চাও ও কিন্তু দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। ও হয়তো সকাল 10টা 11টা উঠবে, উঠে চা নাস্তা করবে, চা নাস্তা করে দুপুরে লাঞ্চ করবে, লাঞ্চ করে বিকেলে একটু গেমস টেমস খেলবে, আড্ডা টাড্ডা দিবে, রাত্রে আরেকজন কম্পিউটার চালাবে, ফেসবুক চালাবে, তারপর আবার ঘুমায় যাবে। বাট দেখো কম্পেয়ার করো তোমার লাইফ আর তুমি জাস্ট পাবলিক ভার্সিটিতে এখন ভর্তি হও নাই, জাস্ট তুমি ভর্তি হতে চাচ্ছ, তোমার লাইফ আর প্রাইভেট ভার্সিটিতে যে পড়তেছে তার লাইফের মধ্যে কতটা ডিফারেন্স। সো তুমি এটাই বিলিভ করো, তুমি যদি পাবলিক ভার্সিটিতে মানে আমি একেবারে রিয়েল উইটনেস আর কি, যে পাবলিক ভার্সিটিতে যারা ট্রুলি পড়াশোনা করতে চাও, ওয়েদার ইউ স্টাডি বিসিএস অর ইউ ওয়ান্ট গো টু ফরেন কান্ট্রি, আর তুমি ক্লাসে ফার্স্ট হইতে চাও অর এনিথিং, দেয়ার আর লটস অফ স্টুডেন্ট, মানে লটস অফ কম্পিটিটিভস তুমি পাবা সেখানে, যাদের সাথে তুমি কম্পিটিশনও করতে পারবা এন্ড অন দ্য ওয়ে তুমি তাদের কাছ থেকে শিখতেও পারবা লটস অফ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ক্লাসে আমরা যেটা দেখেছি মানে টিচাররা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম, মানে আমি কখনো এটা ফিল করিনি, বা আমাদের ডিপার্টমেন্টে এটা খুব কম হয়, বা অন্যান্য ডিপার্টমেন্টে টুকটাক হয় যে স্যার কাউকে হয়তো একটু বেশি মার্ক দিতে, বাট ট্রু জাজমেন্টটা মানে খুবই হয়, খুবই ট্রু জাজমেন্ট হয়। তো এই জন্য কম্পিটিশনটা বেশি হয়। এরপরে হচ্ছে যে দেখো টেকিং রিয়েল লাইফ চ্যালেঞ্জ, এটা হচ্ছে যে তোমরা মানে এটা আমি তোমাদের বলে বুঝাইতে পারবো না, বাট হচ্ছে যে যখন তোমরা একেবারে সত্যি সত্যি পাবলিক ভার্সিটিতে চান্স পাবা তখন বুঝবা যে রিয়েল লাইফ জিনিসটা কি এবং কত প্রকার এবং এটা কিভাবে জীবনে আসে। ওকে, সো এটা হচ্ছে যে পাবলিক ভার্সিটি আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, যে এখানে প্রথমে দেখবা যে কেউই পরিচিত নাই, চারদিকে হচ্ছে তোমার অপরিচিত, তারপরে হচ্ছে যে তোমার এখানে পলিটিক্স আছে, মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলার তোমার মানুষ আছে, একটা মিনি বাংলাদেশের মতো আর কি। হ্যাঁ, কালচারাল ডাইভার্সিটি, তারপরে হচ্ছে যে তোমার বিভিন্ন মত, বিভিন্ন
মনের মানুষের সাথে মিল হয়, যাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তো আবার উল্টাটাও হয় যারা যারা একটু অন্যরকম হয়। তো একেবারে রিয়েল লাইফের একটা ফ্লেভার ওইখানে পাওয়া যায়। আচ্ছা, মেকিং আ বেটার ক্যারিয়ার এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং এটা তোমরা আমার থেকে খুব ভালো জানো। না ভালো জানলে তো আর এই মোটিভেশনাল ক্লাসেই আসতে না। ওকে? সো এটা আর কথা আমরা না বলি। আরেকটা হচ্ছে যে স্টাডিং উইথআউট টিউশন ফি। টিউশন ফি আসলে নেয় না, ব্যাপারটা এরকম না। টিউশন ফি আছে। তোমরা কি কেউ বলতে পারবে ঢাকা ভার্সিটির মাসিক বেতন কত? মানে ইভেন আমাকে কত টাকা পে করতে হয় মাসিক বেতন? যদিও আমাকে পে করতে হয় না, আমি স্কলারশিপ ছিল বোর্ড, তো এই জন্য আমাকে পে করতে হয় না। বাট কত টাকা পে করতে হয় কেউ বলতে পারবে? কেউ অনুমান করো তো। ঢাকা ভার্সিটি মেবি কিন্তু হ্যাঁ, মেবি 25 টাকা। 20 আচ্ছা আচ্ছা, টাকা। হ্যাঁ, এটাই আর কি, কাছাকাছি 23 টাকা। ঠিক আছে? তো আমাকে 16 টাকা প্রতি মাসে। হ্যাঁ হ্যাঁ, 16 টাকা প্রতি মাসে। 16 টাকা আগে ছিল, এখন হচ্ছে যে সর্বশেষ যেটা জানি সেটা হচ্ছে 23 টাকা। 23, হয়তো বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ একটু ভ্যারি করতে পারে, মানে এরকম 20 থেকে 25 এর ভিতরে আর কি। ওকে, সো তুমি যদি ইভেন বিকালে যদি নাস্তাও যদি করো, তুমি তো 20 টাকা নাস্তা করো, তোমার ফ্রেন্ডে দিয়ে যদি নাস্তা যদি করাইতে যদি যাও, ঠিক আছে, সেইখানেও কিন্তু তুমি 20 টাকা 25 টাকা খরচ করো না, তাই না? সেইখানে খরচ করলে অ্যাটলিস্ট 50 থেকে 70 টাকা খরচ করো বিকালের নাস্তা হইতো। বাট এইখানে তোমার প্রতি সারা মাস পড়বা, এসির বাতাস খাবা, তারপরে হচ্ছে যে ন্যাচারাল বাতাস খাবা, সবকিছু করবা, ঘোরাঘুরি করবা, দিন শেষে তুমি বেতন দিবা মাত্র 23 টাকা। তো এটা হচ্ছে যে আসলে এটা টাকা নেওয়া হয় না, এটা জাস্ট নেওয়ার জন্য নেওয়া আর কি, এটা নেওয়ার ভিতরেই না। সো এটাকে আমরা বলি যে টিউশন ফি, উইদাউট টিউশন ফি। ওকে, সো এটা হচ্ছে আমাদের জাস্ট ইম্পর্টেন্সটা, পাবলিক ভার্সিটি ইম্পর্টেন্সটা, দেন প্রাইভেট ভার্সিটি, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে আসলে যেটা নিয়ে আমরা আলোচনা করবো, হোয়াট ডু উই নিড টু রিচ দ্য গোল। আমাদের এই যে পাবলিক ভার্সিটিকে আমরা গোল করি, আমরা আরো স্পেসিফিক করে আমরা ঢাকা ভার্সিটিকে গোল বলি। ওকে, কারো তো কোনো প্রবলেম নাই। এখানে হয়তো এমন অনেকে আছে যারা হয়তো অন্য ভার্সিটিতে চান্স মানে পেতে চাও, যেমন কেউ সিলেটে থাকলে সে হয়তো সাসকে ইম্পর্টেন্স দিচ্ছ, কেউ হয়তো রাজশাহী থাকলে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কেউ চট্টগ্রাম থাকলে চট্টগ্রাম। ওকে, মানে সমস্যা নাই। বাট আমরা এখানে আমরা এক্সাম্পল দিলে আমরা ঢাকা ভার্সিটি কি কিছু মানে এক্সাম্পল হিসেবে রাখবো আর কি। ওকে, সো দেখো, আমরা যদি এই যে আমাদের যে রিচটা, আমাদের যে টার্গেটটা, সেটাকে যদি আমরা যদি রিচ করতে যদি চাই, তাহলে আমাদের কি কি দরকার? সো আমাদের অনেক কিছু দরকার, ঠিক আছে, অনেক কিছু দরকার। তার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমাদের খুব বেশি দরকার। ওকে, সেটা হচ্ছে যে ফার্ম ডিটারমিনেশন, মানে একেবারে একেবারে কঠিনতর একটা শপথ, একটা কঠিনতর একটা সিদ্ধান্ত। ওকে, কঠিনতম একটা সিদ্ধান্ত। কঠিনতম সিদ্ধান্তটা কিরকম? সেটা হচ্ছে যে যে আমি বাঁচি মরি, আমাকে মানে চান্স পাইতেই হবে, ঠিক আছে? এবং আই বিলিভ যে আমাদের এই ক্লাসে এমন অনেকেই আছে যারা মানে কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে রাখছো যে কোনো ভাবে তুমি ঢাকা ভার্সিটিতে বা তোমার ডিজায়ার যে ভার্সিটি, সেই ভার্সিটিতে তুমি পড়াশোনা করবে। এই যে কঠিন যে ডিটারমিনেশন, এই যে কঠিন যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞাটাই কিন্তু তোমাকে পৌঁছে দেবে, বিলিভ অর নট। ঠিক আছে, এই যে কঠিন কঠিন প্রতিজ্ঞাটা আসলে খুব বেশি দরকার। যেমন আমার গল্প বলি, সেটা হচ্ছে যে আসলে আমার গল্প এই জন্য বলতেছি যে আসলে এই বিষয়গুলোর ক্ষেত্রে অন্য কারো গল্প খুব বেশি একটা জানা যায় না, ঠিক আছে? তো এই জন্য আমার গল্পটাই বলি। হয়তো কিছুদিন পরে, কয়েক মাস পরে তোমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল গল্প হবে। ওকে, তখন আমাকে তোমাদের গল্পগুলা শোনাও। আজকে জাস্ট একটু কষ্ট করে আমার গল্পটা একটু শুনতে পারো। সেটা হচ্ছে যে আমি যখন ওই যে অ্যাডমিশন ফর্ম যখন ছাড়ে না, তো তখন ধরো যে ঢাকা ভার্সিটিটা মনে একটু পরে ছাড়ছিল, অন্যান্য অনেক ভার্সিটি ছেড়ে দিছিল। সো আমার একটা জায়গা ছিল যে অ্যাজ মাই ব্যাক ইজ বি ইউনিট, যেহেতু আমার বি ইউনিট ব্যাকগ্রাউন্ড ছিল। সো এই জন্য আমার টার্গেট ছিল যে যদি ঢাকা ভার্সিটিতে যদি পড়াশোনার সুযোগ হয় তাহলে পড়বো, না তো পড়বো না, মানে অন্য কোনো ভার্সিটিতে কোনোভাবেই পড়বো না। সো দ্যাট ওয়াজ মাই ইন্টেনশন, এবং এটাই মানে আমার জায়গায় ছিল এরকম যে আমি অন্য কোথাও যাবো না। সো যখন অন্যান্য ভার্সিটির ইয়েগুলো ফর্ম ছাড়তেছিল, তখন আমি ওই ফর্ম তুলি নাই। তো আমার আশেপাশে ফ্রেন্ড ওরা প্রচুর ফর্ম তুলছে, হ্যাঁ তুলছে, এবং খুব খুশি যে ওই জেলায় তুলছে, ওই জেলায় ঘুরতে যাবে, পরীক্ষা দিতে যায়, ঘুরতে যে কোথায় কোথায় ঘুরতে যাবে, কোন কোন দর্শনীয় স্থান ঘুরবে, সেটার জন্য একটা আলাদা বাজেট করে ফেলছে।
তো এই হচ্ছে তাদের অবস্থা। আর আমি যখন ঢাকা ভার্সিটি তুলছে বি ইউনিট ডি ইউনিট তুলছি, এছাড়া আর কিচ্ছু না। মানে ঢাকা ভার্সিটির বাইরে শুধু জগন্নাথটা তুলছিলাম, কারণ হচ্ছে যে জগন্নাথ একই দিনে পরীক্ষা হয়, জাস্ট পরীক্ষা দিয়ে একটু ভিজিট করতে যাব, এই শুধু ইচ্ছা ছিল, আর কোনো ইচ্ছা ছিল না। তো শুধু বি ইউনিট ডি ইউনিট দিব, আর কোনোটা দিব না। তো এই হচ্ছে বিষয়। তো বিষয় হওয়ার পরে তো এরপরে বি ইউনিট আর ডি ইউনিট দিছি। ওকে, বি ইউনিট ডি ইউনিটে কি হলো এটা একটু পরে আলোচনা করবো আর কি, যদি আশা করি সময় পাবো। ওকে, তো তখন আলোচনা করবো। আচ্ছা, এটা হচ্ছে ডিটারমিনেশন। সো আমি তোমাদের উদ্বুদ্ধ করতেছি না যে তোমরা শুধু ঢাকা ভার্সিটিটা তোলো। ওই যে অনেক সময় অনেক সময় দেখো না যে মানে টিভিতে বা কোনো কিছুতে লিখে নিচে দেওয়া থাকে, হ্যাঁ, ডোন্ট ট্রাই দিস অ্যাট ইউর হোম। সো আমার কাছে এখন রিয়েলাইজেশন মনে হচ্ছে যে না, তোমাদের আসলে এটা করা দরকার নাই, যে তোমরা তোলো, কয়েকটা ভার্সিটিতেই তোলো। সো আই ওয়াজ দ্যাট টাইম ক্রেজি, so that's why I did this. ওকে, সো দরকার নাই, তোমরা তুলতে পারো, বাট ডিটারমিনেশনটা একেবারে ওইভাবে রাখতে হবে যে না, আমি এটা না হলে আমি অ্যাকসেপ্ট করব না। ওকে, সো এই একটা। তারপর কারেজ টু টেক দ্য চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জটা নিতে হবে। অ্যাডমিশনের যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা নিতে হবে। আসলে এই চ্যালেঞ্জটা যে কত বড় একটা চ্যালেঞ্জ, চলো সেটাও একটু গল্প করে করে শুনি, ঠিক আছে? কারণ আমার এই জায়গাটা আসলে অনেক গল্পে ভরপুর। তো আসলে সেটা একটু শুনি। আমি যখন ডি ইউনিটে যখন পরীক্ষা দিয়ে এসে বাইরে দাঁড়িয়ে আছে, মানে ওই যে কোনো একটা কারণে হয়তো চার দোকানের পাশে দাঁড়িয়েছিল। তো দাঁড়িয়ে থাকার কারণে এরপরে মানে এক চা খাচ্ছে, তো সে বলতেছে যে কি ভাই, আপনি পরীক্ষা দিলেন নাকি? বললাম যে হ্যাঁ ভাই, পরীক্ষা দিলাম, ডি ইউনিটে পরীক্ষা দিলাম। তো বলতেছে যে ঠিক আছে ভাই, আল্লাহ ভরসা, কত মানুষ যে পরীক্ষা দেয়, মানে একেবারে সামনে বলতেছে যে কত মানুষ, মানে লাখ লাখ মানুষ পরীক্ষা দেয়। আমি যখন ডি ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম তখন ক্যান্ডিডেট ছিল 1,16,000। তো তো বলতেছে যে লাখ লাখ মানুষ পরীক্ষা দেয়, মানে লাখ লাখ পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, তো এই আর কি, মানে তারা নিজেরা গল্প করতেছে যে এই ছেলেরও হবে না, খামাখা আসছে বুম বাং করতে, হয়তো বাড়ি থেকে আসছে, টাকা পয়সা খরচ করে আসছে, দিবে, এই আর কি। সো ততক্ষণে কিন্তু আমার বি ইউনিটে কনফার্ম, এবং আমি ভাইভা দিয়ে ডিপার্টমেন্টও নিয়ে নিছি, ঠিক আছে, বি ইউনিটে। বাট বি ইউনিটে পরীক্ষা দেওয়ার সময় এসে মানে আমার আশেপাশে এরকম কথাবার্তা বলতেছিল। সো এটা একটা জাস্ট চাওয়ালার দোকানদারও জানে যে ঢাকা ভার্সিটিতে তোমার চান্স পাওয়াটা কতটা কঠিন, টাফ। সো এটা আমরা আসলেই ভালোভাবে বুঝতে পারতেছি যে এটা ইউ নিড সাম কারেজেস। ওকে, তোমার কিছু সাহস দরকার, ঠিক আছে? এই সাহসটা হচ্ছে যে মারামারি করার সাহস না, এই সাহসটা হচ্ছে যে একেবারে পরীক্ষার হলে প্রশ্ন দেখে সে প্রশ্নকে একেবারে খুব কামলি, খুব একেবারে মানে রিল্যাক্সলি তুমি উত্তর দিবা, খুব লজিক্যালি তুমি উত্তর দিবে। এই পর্যন্ত তোমার কারেজটা থাকতে হবে। এরপরে উত্তর দাও, উত্তর দিয়ে পরীক্ষা সাবমিট করে, এরপরে তোমার কারেজ এরপরে না হলেও চলবে আপাতত, ঠিক আছে? কিন্তু ওই পর্যন্ত তোমার কারেজটা থাকতে হবে, ওই পর্যন্ত তোমার সাহসটা থাকতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে কন্টিনিউয়াস সেলফ মোটিভেশনটা দরকার। এই যে যেমন তোমাদের কাছ থেকে আমি ফার্স্টে যেটা শুনলাম যে কেন তোমরা মানে কিভাবে কেন ইম্পর্টেন্সটা কি, এটা কি সেটা কি, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে যে সেলফ মোটিভেশন আর কি। ইয়েস, আমি পড়তে চাই, আই হ্যাভ ফ্যামিলি, আই উইল হেল্প মাই ফ্যামিলি, তারপর আমার বাবার স্বপ্ন পূরণ করবো, মার স্বপ্ন পূরণ করবো, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার নিজের স্বপ্ন পূরণ করবো। সো এই যে বিষয়গুলো আছে, এইবার কন্টিনিউয়াস সেলফ মোটিভেশন রাখা। এরপর হচ্ছে যে রিমুভাল অফ ডিমোটিভেটিং ফ্যাক্টরস। কিছু ফ্যাক্টরস আছে যেগুলো মানে মানুষকে ডিমোটিভেটেড করে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে তোমার যে ডিমোটিভেটিং ফ্যাক্টর গুলো, এটা সবচেয়ে বেশি তুমি ভালো জানো। ওকে, সো এই পয়েন্টটা নিয়ে আমরা আরেকটু পরে কথা বলবো। তারপরে দেখো, নো দা ওয়ে, এই ওয়ে জানাটা খুব বেশি বেশি দরকার, ঠিক আছে? খুব বেশি বেশি এই জন্য দরকার। আমি এই ওয়ে বলতে কি বুঝাইতেছি সেটা দেখো। এই ওয়ে বলতে আমি বুঝাইতেছি যে তোমরা জানো ওয়েটা কি। ওয়েটা হচ্ছে যে এইচএসসি কমপ্লিট করে তোমাদের যে তো আরো সহজ হয়েছে, মানে পাস হয়ে গেছো আর কি। ওকে, মানে সরকার তোমাদেরকে একটা ফেভার না কি আমি জানি না, তবে তোমাদের একটা সুযোগ করে দিছে আর কি, পাস করে দিছে। সো এখন এইচএসসি শেষ, এখন তোমরা প্রিপারেশন নিবা, তারপরে হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট দিবা। এইটুকু ওয়ে, আসলে এইটুকু ওয়ে না। এই ওয়েটা বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে তুমি কোন বই থেকে কতটুকু পড়বা, তুমি কোন বিষয়টা ইম্পর্টেন্স দিবা, তুমি কোন বিষয়টা ইম্পর্টেন্স দিবা না, তুমি কিভাবে প্র্যাকটিস করবা, তুমি কিভাবে এগুলো সলভ করবা, তুমি এক্সাম হলে কিভাবে অ্যান্সার গুলা তুমি কিভাবে মার্ক করবা, ঠিক আছে? এই যে ওয়ে গুলা, এবং কি কি কারণে তোমার খাতাপত্র গুলা বাতিল হয়ে যেতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে যে কোন ইস্যু গুলা, কোন জায়গা থেকে প্রশ্নগুলা বেশি আসে, এই সমস্ত বিষয়গুলো যে জানা, এটাও একটা ওয়ে। ওকে, ইটস 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 আ ওয়ে অলসো।
ওকে, তো এই টোটাল ওয়েটাকে জানা এবং তুমি কোন ভার্সিটিকে বেশি গুরুত্ব দিবা, কোন ভার্সিটিকে তুমি একটু ইয়াতে রাখবা, হ্যাঁ, এগুলা জানো, এগুলা জানো, বাট ওই ডিফারেন্ট ভার্সিটি গুলাতে ডিফারেন্টলি কিভাবে প্রশ্ন আসে, এই যে পুরো রাস্তাটা, পুরো ম্যাপটা, পুরো মানচিত্রটা ইউ শুড হ্যাভ, এটা তোমার কাছে থাকা দরকার এবং এটা তোমার কাছে রাখলে তোমার জন্য সহজ হবে। ওকে, তারপরে হচ্ছে যে তারপরে ফলোইং দ্য রুটিন অল দ্য টাইম, রুটিনটা খুবই গুরুত্বপূর্ণ, রুটিন অনুযায়ী একটু পড়াশোনা করার চেষ্টা করো। এডুকেশন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এডুকেশন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে এরকম না যে তোমার বাসায় এখনই একটা এসি লাগাতে হবে, তারপরে সেই এসিতে সাউন্ড হওয়া যাবে না, তারপরে হচ্ছে যে পড়াশোনা খুব সুন্দর চকচকে একটা টেবিল লাগবে, ঠিক আছে, টেবিলের উপরে সবসময় রিজার্ভ কলম খাতা বই, ব্যাপারটা এরকম না। ব্যাপার হচ্ছে যে তুমি যে এডুকেশন, তুমি যে এনভায়রনমেন্টে থাকো সেই এনভায়রনমেন্টটাকে তোমার একেবারে এডুকেশন ফ্রেন্ডলি মনে করে দাও, যে হ্যাঁ ঠিক আছে আমি এখানে পড়াশোনা করবো, আমি এখান থেকেই আমি আমার স্বপ্নটা পূরণ করবো, ঠিক আছে, মেক ইউর এনভায়রনমেন্ট এডুকেশন ফ্রেন্ডলি। ওকে, সো এই জিনিসটাকে তোমরা ইনশিওর করতে পারো। এরপর লার্নিং লেসন ফ্রম আদার্স লাইফ, যেমন তোমার আশেপাশে যারা হয়তো ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে অথবা ঢাকা ভার্সিটিতে চান্স পায়নি, বোথ, দুইজনের কাছ থেকে তুমি নিতে পারো যে ভাই আপনি কি ঢাকা ভার্সিটিতে এক্সাম দিয়েছিলেন। মানে আমি যেমন অনেকে যেমন সামনে হচ্ছে যে আমার বিসিএস এর একটা প্ল্যান আছে, সিক্রেট, তোমাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে যে এই জন্য আমি যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে, যাদেরটা হয় নাই, যাদেরটা হয়েছে, ঠিক আছে, সবার কাছ থেকে জিজ্ঞেস করি যে ভাই আপনার কেন হয় নাই, ঠিক আছে, আপনার কেন হয়েছে। সো এই যে কেন হয় নাই আর কেন হয়েছে, এই দুইটাকে যখন তুমি একটা প্যাকেজ করবা, তখনই দেখবা যে আসল রাস্তাটা তুমি পেয়ে যাবা, যে তোমার কি কি করতে হবে, কি কি করতে হবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে যে তোমার, আমরা একটু বকবক করলাম এই বিষয়ে। আচ্ছা, এবার আমরা একটু অফিসিয়াল কথাবার্তা বলি, চলো। হাউ টু মেক আ ফার্ম ডিটারমিনেশন, ফার্ম ডিটারমিনেশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি। দেখো, আমাদের আমাদের যে মানে ইম্পর্টেন্স যেটা আমরা আলোচনা করলাম, টু নো দ্য নেসেসিটি অফ গেটিং চান্স, এই যে চান্স পাওয়ার যে ইম্পর্টেন্সটা, গুরুত্বটা, বা কেন এটা প্রয়োজন, সেটা জানাটা হচ্ছে অন্যতম একটা কারণ। টু মেক দ্য গোল কম্পালসারি, তোমাদের সাথে একটু আগে আলোচনা করলাম যেটা, সেটা হচ্ছে যে কম্পালসারি, এটা তোমার জন্য একেবারে কম্পালসারি করে দিতে হবে, মানে একেবারেই কম্পালসারি। ওই যে হ্যাঁ, জাস্ট একটু মজা করে নিও, সেটা হচ্ছে যে অনেকে বলে না যে আমি ওকে ছাড়া বাঁচবই না, ঠিক আছে, সামওয়ান, ওকে, সো অনেক সময় কেউ মজা করে এরকম বলে না, না এটা মজা করে বলে না, এটা সিরিয়াসলি বলে, মানে এটা হচ্ছে যে লাইফের সবচেয়ে সিরিয়াসলি এই কথাটাই সম্ভবত বলে আর কি। ওকে, যে আমি ওকে ছাড়া বাঁচবো না, ঠিক আছে, আমি ওকে ছাড়া I won't live, I can't live, I can't stay in the world, ওকে, সো এরকম বলে। তোমাকেও এইভাবেই বলতে হবে, তোমাকে এইভাবে বলতে হবে, I can't go without this public varsity, without chance, I can go, I can live, I can do anything. ওকে, সো ওই জায়গা থেকে তোমাকে মেক ইট গো, মেক দ্য গোল কম্পালসারি, একেবারে নিজের জন্য কম্পালসারি করে দাও, জাস্ট আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট নাথিং। এবং তুমি বিলিভ করো, তুমি যদি এটাকে তুমি যদি পাও, এবং তুমি লাইফে অনেক কিছু পাবা, অনেক কিছু তুমি লাইফে পাবা, যেটা হয়তো এটা না পাইলে তুমি পাইতা না, এটা না পাইলে অ্যাবসলিউটলি তুমি পাইতা না। জাস্ট আমি এখন বলি, আমার তো মানে অনেক সার্কেলের ফ্রেন্ডস আছে, মানে ঢাকা ভার্সিটির বাইরে, যেহেতু ঢাকায় দেখা হয়, অনেক টাইপের ফ্রেন্ডস আছে। বাট দিন শেষে হয় কি জানো, তাদের মানে সরি টু সে, আমাদের ঢাকা ভার্সিটি, আমরা মানে আমাদের টিউশন অফার আসলেই, জাস্ট তোমাদের সাথে এমনিতে শেয়ার করি, যে অফার আসলে হয় মানে 5-এর নিচে তো যাওয়ার কোনো সুযোগই নাই, মানে 5-এর নিচে পড়ালে ওটার কোনো টাকাই মনে হয় না, ঠিক আছে, 5,000, 6,000, 8,000, 10,000, 12,000, হ্যাঁ, 15,000, অনেকে এই টাইপের হচ্ছে যে টাকায়। কিন্তু আমার আশেপাশে যারা আছে, ওরা হচ্ছে, আমি দেখলাম যে ওরা আমার থেকে কোনো জিনিস আরো ভালো পারে, ঠিক আছে, আরো ভালো করে হয়তো আমাকে বুঝাতে পারে, কিন্তু টিউশন নাই, সিরিয়াসলি কোনো টিউশন নাই। তারপরে এখন তো করোনার জন্য তো সেই সুযোগই নাই। বাট আমারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যেন তাদেরকে যেন পড়ানোর জন্য না ছাড়ি, এই জন্য করোনার ভিতরে আমার তাকে পড়াইতে হয়েছে। সো এটা হচ্ছে যে আসলে ডিফারেন্স, মানে এটা তো আমার ডিফারেন্সটা তো খুবই ছোট্ট একটা ডিফারেন্স বললাম, কিন্তু তোমাদের ডিফারেন্সটা আরো বিগ ডিফারেন্স পাবা, আরো বড় ইস্যু গুলো তোমরা পাবা। ওকে, সো এই জন্য হচ্ছে যে গেট রেডি ফর দ্যাট, যে এটাকে কম্পালসারি করে দাও, কম্পালসারি করে যেমন আমি যখন পড়ছিলাম তো তখন আমাদের টিচার খুব মজা করে বলছিল যে আজকে তুমি হয়তো সরি টু সে, মানে তোমরা জাস্ট যাকে ভালোবাসো তাকে, কেউ যদি ভালো না না হওয়াটাই বেটার, জাস্ট মজা করে বলছিল আর কি, তার পিছনে না ঘুরে এটার পিছনে ঘুরো, তাহলে দেখবে যে চান্স পাওয়ার পরে সেই আর কি। ওকে, XYZ, তো এইভাবে করে আর কি। তো এগুলা হচ্ছে যে আসলে কিছু না, এগুলা হচ্ছে যে
যে তোমার এটা এই গোলটা কেন কম্পালসারি করবা, জাস্ট সেটা বোঝানোর জন্য বললাম আর কি, যে এটাকে আসলে আমাদের কম্পালসারি করতে হবে। কম্পালসারি করলে তারপর বাকি অনেক চাওয়া পাওয়া গুলো অনেক সহজ হয়ে যায়, আদতেই সহজ হয়ে যায়। ঠিক আছে, বিকজ দিস ইজ বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী আসলেই সহজ হয়ে যায়। আচ্ছা, এরপরে অ্যাটাচ দ্য গোল উইথ লাইফ, একেবারে লাইফের সাথে অ্যাটাচ করে দাও। লাইফের সাথে অ্যাটাচ করে দেওয়া মানে কিভাবে? লাইফের সাথে অ্যাটাচ করে দেওয়া মানে হচ্ছে কি, যে তুমি পাবলিক ভার্সিটিতে পড়বা, সাপোজ ঢাকা ভার্সিটিতে পড়বা, ঢাকা ভার্সিটি এই ডিপার্টমেন্টে পড়বা, এই ডিপার্টমেন্টে পড়ার পরে তুমি এই জবটা করবা, ঠিক আছে, এরকম এরকম করবা, ঠিক আছে, একেবারে পুরো লাইফের ড্রিমের সাথে এটাকে অ্যাটাচ করে দাও। ওকে, সো ইট উইল হেল্প ইউ টু। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে কেন আমাদের কারেজ দরকার, ছোট্ট একটা গল্প বলে দিছি এবং সেই গল্পতে একটু বোঝানোর চেষ্টা করছি যে কেন হচ্ছে যে পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়াটা হচ্ছে যে মানে ইটস আ বিগ চ্যালেঞ্জ, কারণ এখানে তোমার লাখের উপরে হচ্ছে যে তোমার ক্যান্ডিডেট থাকে, লটস অফ কম্পিটিশন, ডিফারেন্ট কোশ্চেন প্যাটার্ন হচ্ছে যে দেখো তোমরা কি, তোমাদের কাছে কি মনে হয়েছে না যে এই কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট? যেমন তোমরা হচ্ছে যে যখন ইয়েতে পড়তে, মানে আমার কাছে অনেক ডিফারেন্ট মনে হয় যে আমি যখন এইচএসসি স্টুডেন্ট, ইভেন তোমাদেরই যখন এইচএসসি পড়াগুলো পড়াইতেছিলাম, তখন হচ্ছে যে এইচএসসি পড়াটা ছিল একটু অন্য টাইপের, মানে একটু গতানুগতিক টাইপের, যেমন 5 এ পড়ছো, 6 এ পড়ছো, 7 এ পড়ছো, 9 এ পড়ছো, এইচএসসি তে পড়লা, এই টাইপের। কিন্তু দেখো যে যখন তুমি ভার্সিটি অ্যাডমিশনের ইয়েতে চলে গেলে, তখন দেখো যে নতুন অনেক কিছু শিখতেছো, ড্যাঞ্জেলিং মডিফায়ার শিখতেছো, তাই না? ড্যাঞ্জেলিং মডিফায়ারটা কিন্তু তোমাদের এইচএসসি তে ছিল না। তারপরে তোমরা শিখতেছো সাবজাংটিভ, হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রে বলতেছি। তারপরে তোমরা হচ্ছে যে আরো অনেক অনেক বিষয়গুলো শিখতেছো, যেটা হয়তো তোমাদের এইচএসসি লেভেলে সেটা হয়তো ছিল না। এই যে আলাদা বিষয়গুলো শিখতেছো। এরপরে তোমরা পার্টস অফ স্পিচের যে প্রশ্নের প্যাটার্ন গুলো, ঠিক আছে, এগুলো দেখো যে একেবারেই টোটালি চেঞ্জ, তাই না? তো এই যে মানে ডিফারেন্ট কোশ্চেনে তোমাদেরকে ডিফারেন্ট কোশ্চেন প্যাটার্ন তোমাদেরকে ফেস করতে হয়, সো এটাও তোমাদের নিতে হবে। এরপরে শর্ট টাইম টু টেক প্রিপারেশন। আমার কাছে মনে হয় কি জানো, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ধরো যে মানে লাইফ চেঞ্জ এর ক্ষেত্রে, লাইফ ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে, অথবা লাইফ কে ইমপ্রুভ এর ক্ষেত্রে, মানে যতগুলো অপশন আছে তার মধ্যে সবচেয়ে মুখ্য যে অপশনটা, সেই অপশনটা হচ্ছে যে মানে ভার্সিটি অ্যাডমিশনটা। ঠিক আছে, এরপরে মানে মানুষের লাইফটা আদতেই চেঞ্জ হয়ে যায়, মানে মানে বিনা কথায় তাদের এই লাইফটা চেঞ্জ হয়ে যায়। সো কিন্তু এই যে বিশাল বড় একটা মানে জিনিস, এটার জন্য তুমি চান্স মানে টাইম পাবা হচ্ছে খুবই কম, সামান্য কিছু টাইম পাবা। ঠিক আছে, ওদের 3 মান্থ 4 মান্থ, এর বেশি আসলে পাওয়াই যায় না। তো এই যে খুবই শর্ট টাইমের যে একটা প্রিপারেশন, এই শর্ট টাইমের প্রতিটা সেকেন্ডকে তোমার মানে গুনে গুনে খরচ করতে হবে, এই প্রতিটা সেকেন্ডকে তোমার ভ্যালু করতে হবে। ঠিক আছে, তো এই শর্ট টাইমের প্রিপারেশনটাকে, মানে টাইমটা যেহেতু শর্ট, এই জন্য তোমার সাহস লাগবে। ঠিক আছে, সাহস লাগবে হচ্ছে যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে, সাহস লাগবে হচ্ছে যে তাড়াতাড়ি ঘুমায় যেতে, সাহস লাগবে হচ্ছে যে তোমার পড়ার টেবিলে বসে যেতে। ঠিক আছে, এই যে এই বিষয়গুলোকে তোমাকে ফোর্স করতে হবে, নিজেকে ফোর্স করতে হবে। এরপরে দেখো লিমিটেড চান্স ফর অ্যাডমিশন টেস্ট, যেমন ঢাকা ভার্সিটি একবার পরীক্ষা দিলে আর পরীক্ষা দিতে পারবে না। তারপরে অনেকগুলা ভার্সিটি আছে, জাস্ট হাতে গোনা কয়েকটা ভার্সিটি আছে যারা হয়তো সেকেন্ড টাইম নেয়, কিন্তু মোস্ট অফ দা ভার্সিটি হচ্ছে কি তোমার জাস্ট একবার। তুমি চিন্তা করে দেখো যে এটা কতটা বড় একটা মানে চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটাকে তোমার একেবারে মানে দুমড়ে মুচড়ে দিতে হবে আর কি, মানে এমন পারফরমেন্স করতে হবে যে চ্যালেঞ্জ যেন একেবারে পানির মতো সহজ হয়। ঠিক আছে, ওকে, এরপরে আসো, এই যে এইটা নিয়ে হচ্ছে যে আমরা কথা বলবো, ওয়ে টু কিপ ইউরসেলফ মোটিভেটেড। আচ্ছা, কিভাবে তুমি তোমাকে মোটিভেট করবা? আন্ডারস্ট্যান্ড ইউ মানে হচ্ছে যে তোমার আন্ডারস্ট্যান্ড ইউ মানে হচ্ছে যে ধরো যে তোমাকে একটু নিজেকে একটু বোঝা। ঠিক আছে, এটা তো একেবারে সহজ কথা, নিজেকে বোঝা। নিজেকে কেমন ভাবে বোঝা? মানে একটু নিজের জন্য হওয়া। ঠিক আছে, আমরা বাংলাদেশিরা হয় কি যে খুব বেশিরভাগ সময় আমরা নিজের জন্য হয় না, আমরা পরের জন্য হচ্ছে যে পরের জন্য ঘর করে দেই, বাড়ি করে দেই, সহযোগিতা করি, পরে ভুল করলে সেটা সমালোচনা করে, পরে কেউ ভালো করলে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, অন্য কেউ খুব সুন্দর একটা ছবি দিলে সেটাতে লাভ রিয়েক্ট করি, কেন সুন্দর কাজ করলো না সেটা যেন কমেন্ট বক্সে হচ্ছে যে তোমার আলোচনার ঝড় তুলি, সমালোচনার ঝড় তুলি। তো সবকিছুই না অন্যদের কেন্দ্রিক। হ্যাঁ, মানে অন্য এটা কেন করলো, অন্য এটা কেন করলো, ও আচ্ছা ও তো অনেক কিছু করছে। সো সবকিছু কিন্তু অন্য কেন্দ্রিক হয়েছে। সো অন্য কেন্দ্রিক না, জাস্ট তোমাকে তুমি বোঝো, জাস্ট তোমাকে তুমি ইম্পর্টেন্স দাও, আন্ডারস্ট্যান্ড ইউ, তোমাকে বোঝো, আসলে তোমার ইম্পর্টেন্সটা বোঝো, আন্ডারস্ট্যান্ড ইউর ইম্পর্টেন্স, তোমার ইম্পর্টেন্সটা বুঝো, তোমার লাইফে তোমার ইম্পর্টেন্সটা বুঝো। ঠিক আছে,
তো এইটা হচ্ছে যে 1 নাম্বার, যেমন তুমি তোমাকে প্রচুর ইম্পর্টেন্স দাও এই সময়টাতে, প্রচুর ইম্পর্টেন্স দিতে হবে। এরপর যে কাম আপ উইথ আ প্ল্যান। প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে যে তোমার যেমন প্ল্যানের তোমরা হাফ ওয়েটা তোমরা পার করে ফেলছো। প্ল্যান না থাকলে তো তোমরা ব্যাকবোনে আসতা না, এই মোটিভেশন ক্লাসেও আসতা না। এই যে প্ল্যানটা তোমাদের মানে যে প্ল্যান তৈরি করেছে, এই প্ল্যানে তোমার খুব রয়্যাল প্ল্যান করতে হবে না। ঠিক আছে? ৫, ১০, ৫০ পৃষ্ঠা প্ল্যান করতে হবে না। জাস্ট এই প্ল্যানটাই। ওকে। রবিউল ইসলাম বলছে হচ্ছে যে আমিতে বিশ্বাসী। হ্যাঁ, অবশ্যই আমরা আমিতে অবশ্যই বিশ্বাসী হব, কিন্তু আবার সব ক্ষেত্রে না। মানে কখন আমার পাশে কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, তখনও শুধু আমরা আমি। জাস্ট কিন্তু এই ৩ মাস সময়ও হইলেও এই ৩ মাস সময় এটলিস্ট এইটুকু হইতে হবে আরকি। তারপরে আবার আমরা সবাই সবার জন্য হয়ে যাব, সমস্যা নাই। ওকে। আচ্ছা, কিপ ইউরসেলফ পজিটিভ। পজিটিভ রাখো। পজিটিভটা কি জন্য? কারণ হচ্ছে যে দেখো, তোমাদের এই যে আমরা ব্যাকবোন থেকে তোমাদের ইয়ে নেই, কি নেই? এক্সাম নেই। তো এক্সাম নেওয়ার পরে অনেকে হয়তো মানে কোন এক্সামে ভালো পাও, অনেকে হয়তো কোন এক্সামে খারাপ পাও। হ্যাঁ? তো এটাকে পজিটিভলি নেওয়া। আচ্ছা, আর আরেকটা পজিটিভের আরেকটা আমি কথা বলি, সেটা হচ্ছে যে আমি আর আমার বোন আমরা আমরা হচ্ছে একই ক্লাসে ছিলাম আরকি। তো একই ক্লাসে, এখনো একই ক্লাসে, এখনো ২ জনেই ঢাকা ভার্সিটিতে আরকি। তো তো ও ছিল হচ্ছে তোমার একটু মানে মিডল লেভেলের যে স্টুডেন্ট থাকে না, তার তার থেকে একটু নিচে আরকি। খুব ভালো স্টুডেন্ট ছিল না। কখনোই ভালো মানে আ মানে লাইফে আরকি, কলেজ লাইফ বলো আর স্কুল লাইফ বলো। তো কখনোই ভালো ছিল না। তো এরপরে কি হলো? এরপরে হচ্ছে তোমার আ আমাদের যখন এইচএসসি যখন রেজাল্ট দিল, তখন ওর কয়েকটা ফ্রেন্ড, হ্যাঁ? মানে ওর কয়েকটা মেয়ে ফ্রেন্ড আরকি, ওর ক্লাসমেট যাদের সাথে ও খুব ইয়ে করত। তো তারা হচ্ছে তোমার এইচএসসি তে মানে গোল্ডেন পাইছে। ওকে? সো গোল্ডেন পাওয়ার পরে এরপরে হচ্ছে যে গোল্ডেন পাওয়ার পরে মানে ওরা তো খুব আনন্দ, খুব মিষ্টি বিতরণ, খুব ফোন, হ্যাঁ? তারপরে হচ্ছে যে আরো যা কিছু দরকার আছে, মানে সবকিছুই ওরা করতেছে। ওকে? তো সবকিছু করার পরে এরপরে হচ্ছে তোমার আচ্ছা, সবকিছু করার পরে এরপরে তোমার আর আমার বোন কি করলো যে তোমার ওই যে এইচএসসি তে যখন গোল্ডেন যখন ও মিস করলো, তখন হচ্ছে যে মোটামুটি রুম বন্ধ করে পড়াশোনা শুরু করে। ঠিক আছে? পড়াশোনা শুরু করে দিল। আফটার 1 মান্থ দেখা গেল কি যে ও ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে গেছে। আর ওর ফ্রেন্ড গুলা মানে এখন ঢাকা ভার্সিটিতে নাই একবারে, বিভিন্ন ভার্সিটিতে দৌড়াদৌড়ির ভিতরে আছে আরকি। সো এই হচ্ছে যে জাস্ট কিপ ইউরসেলফ পজিটিভ, হোয়াটএভার হ্যাপেন। যেটাই হোক না কেন, জাস্ট পজিটিভ থাকো। আর হচ্ছে যে তোমার লক্ষ্যটাকে যাও। দেখবা যে ১-২ মাসের ভিতরেই না মানে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। সিচুয়েশন হয়তো মানে বাতাস এইদিকে বইতেছিল, এখন ওইদিকে বাতাস বইবে। ঠিক আছে? যদি তুমি তোমাকে একটু পজিটিভ রাখতে পারো। আচ্ছা, ব্রেক গোলস, ম্যানেজেবল টাস্ক, এটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এটাকে আমি যেটা বুঝাইছি দেখো, সেটা হচ্ছে যে দেখো মানে তুমি সকালে ঘুম থেকে উঠে মানে তুমি তোমার টাইমটাকে কিভাবে ইয়ে করবা। অনেক সময় হয় কি যে আমরা অনেক বড় কিছু স্বপ্ন দিয়ে ফেলি যে আমি আমার ১০-১২ টা গাড়ি থাকবে, আমার ৫০ টা বিল্ডিং থাকবে, তারপর আমার একটা হেলিকপ্টার থাকবে। আমরা অনেক বড় ড্রিম করে ফেলি। ঠিক আছে? অনেক বড় গোল নিয়ে ফেলি। সো ওই গোলগুলা হয় কি যে বিশাল বড় মানে বস্তা হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়ে। তো তখন আমরা আর নড়তে পারি না। ওকে? তো এইজন্য হচ্ছে যে গোলগুলাকে ম্যানেজেবল টাস্কে ইয়ে করতে হবে। ঠিক আছে? যেমন হচ্ছে তুমি নিতে পারো যে আজকে সারাদিনে তুমি কি পড়বা? আজকে সারাদিনে তুমি ঘুম থেকে উঠেই মানে তুমি বললা যে আজকে আমি এটা পড়বো, এত কিছু পড়বো, এত কিছু পড়বো। সো এইরকম না করে তুমি জাস্ট একটু টাইমটাকে একটু স্লট করে নাও। হ্যাঁ? স্লট করে নাও যে আজকে আমি সকাল হয়তো ৮টা থেকে ১০টা পর্যন্ত হচ্ছে যে এইটুকু পড়বো, ১০টা থেকে ১২টা পর্যন্ত এইটুকু পড়বো, বিকালে ৩টা থেকে ৫টা পর্যন্ত এইটুকু পড়বো। তারপর হচ্ছে যে এইটুকু। এই যে ম্যানেজেবল টাস্কে নিয়ে নাও। যে ছোট তুমি স্টেপে করে নাও। একেবারে ব্রেক ডাউন করে ফেলো। তোমার গোলটাকে ব্রেক ডাউন করে ফেলো। এটা হচ্ছে যে দৈনিক ব্রেকডাউন হতে পারে। এরপরে সাপ্তাহিক হতে পারে। যে শনিবার এবং রবিবার আমি ইংলিশটা বেশি পড়বো। এই ২ দিন আমি এটা একটু বেশি পড়বো। ওই ২ দিন এটা একটু আমরা বেশি পড়বো। সো এটা হচ্ছে ম্যানেজেবল টাস্ক। তোমার জন্য এটা ইজি মনে হবে এবং তোমার কাছে এটা রাস্তা মনে হবে। যে ঠিক আছে, এটা করে আমরা করতে পারি। ওকে? আচ্ছা। তো ওকে। কেউ কি আমাদের আচ্ছা, সবাই অ্যাডমিটেড আছে। আচ্ছা। তো এরপরে হচ্ছে যে এই যে ম্যানেজেবল টাস্কে তোমার করে ফেলা, হ্যাঁ? তো এইভাবে করলে হবে কি যে তোমার জন্য এটা ইমপ্লিমেন্ট করা সহজ হয়ে যাবে। এটা তোমার জন্য বাস্তবায়ন করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তোমাকে এটা ফলো করাটা সহজ হয়ে যাবে। যে টাস্কে নিয়ে নাও। ওকে? এই ২ ঘন্টা একটা টাস্ক। তারপরে নিজেকে একটু ব্রেক দাও। ১০ মিনিটের ব্রেক দাও। ১০ মিনিট সে ঘুরে আসবে। আবার আরেকটা টাস্ক শুরু করবে। এইভাবে করে
নিজেকে টাস্কের উপরে রাখো, দেখবা যে গোলটা অটোমেটিকলি অ্যাচিভ হয়ে যাবে। আর এরপর হচ্ছে যে ট্যাকেল প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশনটা খুবই জঘন্য একটা জিনিস, মানে এটা খুবই জঘন্য একটা জিনিস। সেটা হচ্ছে কি যে আচ্ছা আমি পড়া শুরু করব, আচ্ছা পড়া কি এখন শুরু করব নাকি একেবারে বিকেলে সবকিছু পড়ে ফেলবো? আচ্ছা বিকেলেই তো সবকিছু পড়বো, তাহলে বিকেলে পড়ার দরকার কি? একেবারে সন্ধ্যায় একটু বেশি মনোযোগ দিয়ে রাতে একটু বেশি সময় নিয়ে পড়ে ফেলবো। ঠিক আছে? এরপরে রাত হইলো, মানে এটা মানে আমাদের সময় আমরা খুব মজা করে এই গল্পগুলা শুনতাম। সেটা হচ্ছে কি যে অনেকে বলতো কি যে ভার্সিটি অ্যাডমিশন তো এখন আরো ৩ মাস আছে। তো থাক ১ম মাসটা একটু না পড়লেও চলবে। ১ম মাসটা একটু তাড়ি-নাড়ি করি, একটু ঘোরাফেরা করি। তারপরে হচ্ছে যে 2nd মাস থেকে পড়ব। তো 2nd মাসে এসেও ওই যে বই কিনতে, বই বুঝতে তার 2nd মাসটা পার হয়ে যায়। এরপরে 3rd মাসে এসে বলে কি, "আহারে ১ম ২ মাস তো পড়া হয় নাই। তো এই লাস্ট মান্থে পড়ে আর কি হবে?" তো এটা হচ্ছে যে procrastination এর সবচাইতে বাজে একটা দিক। এটা এটা দিনের বেলাও হতে পারে, সাপ্তাহিক ক্ষেত্রেও হতে পারে, মাসের ক্ষেত্রেও হতে পারে, এটা লাইফের ক্ষেত্রেও হতে পারে। অনেকে লাইফে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে এখন তো আমি ছোট, আরেকটু বড় হলে করব, আরেকটু বড় হলে করব। এরপরে একেবারে যখন বৃদ্ধ হয়ে যায় তখন বলে যে এখন তো বুড়োই হয়ে গেছে, এখন আর কি করব? সো এই যে procrastination টা আছে, এই procrastination কে একেবারেই মানে আ কিক আউট করে দিতে হবে। কিভাবে কিক আউট করতে পারবে? একেবারে ফার্স্ট চান্স এ। মানে তুমি এখন পড়তে বসবা, পড়তে বসে যাও। ঠিক আছে? এটা চিন্তা করার দরকার নাই যে আমি এখন পড়তে বসবো, আমি পড়তে বসলে হচ্ছে যে কোথায় কোন জিনিসটা মিস হয়ে যাবে, কোথায় কি হতো। ঠিক আছে? হ্যাঁ? তো পদ্মা সেতু যে নির্মাণ হইছে এটা নির্মাণ হওয়া সম্ভব ছিল কিনা? তারপরে মানে অনেকে আছে না দেশ, জাতি, বিশ্ব নিয়ে খুব বেশি চিন্তায় থাকে। চিন্তা করতে তার পড়াশোনাই হয় না। সো এই ধরনের বিষয়গুলাতে মুভ করা যাবে না। ওকে? আচ্ছা। তো এইজন্য হচ্ছে যে তোমার procrastination এটাকে একেবারে আ একটু মানে কিক আউট করে দিতে হবে। যে procrastination করা যাবে না। পড়তে বসে যেতে হবে, খাইতে চলে যেতে হবে। মানে একেবারে ওয়ান চান্স এ সব করে ফেলতে হবে। তাহলে procrastination আর হবে না। আচ্ছা এরপর হচ্ছে যে স্টপ মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং মানে হচ্ছে যে এটা মাল্টিটাস্কিং টা হচ্ছে তোমার এরকম যে তুমি এখন পড়তেও বসছো আবার তোমার সামনে মনে হলো যে না আসলে কোন একটা মুভি তোমার খুব দেখতে ইচ্ছেই করতেছে। ঠিক আছে? তো মুভিও দেখলা, পাশাপাশি পড়াশোনা করলা। ঠিক আছে? এরপরে হচ্ছে যে অনেক সময় এরকম হয় যে গেমস খেলতেছো, পড়াশোনা করতেছো, ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছ, পড়াশোনা করতেছো। এই যে মাল্টিটাস্কিং গুলো আছে, এই মাল্টিটাস্কিং টা করা যাবে না। একেবারে মানে কিপ ফোকাসড অন ইউর স্টাডি। একটু স্টাডির দিকে একটু ফোকাস রাখতে হবে। যে মাল্টিটাস্কিং টা থেকে একটু রিমুভ থাকতে হবে। আচ্ছা এরপর হচ্ছে যে কিপ ইট ফান। এটাকে ফান হিসেবে দেখতে হবে। এটাকে তুমি যদি খুব বেশি সিরিয়াসলি যদি দেখো, মানে সিরিয়াসলি বলতেছে হচ্ছে যে তুমি সিরিয়াসনেস এর কারণে তুমি যদি নার্ভাস যদি হয়ে যাও যে হায় আল্লাহ সত্যিই কি আমি মানে চান্স পাবো? সত্যিই কি আমি ঢাকা ভার্সিটিতে পড়তে পারবো? ঠিক আছে? সত্যিই কি মানে আমাদের সময় যেটা হতো যেমন যেমন আ আ মানে একেবারে এটা আমার একেবারে রিয়াল এক্সপেরিয়েন্স। সেটা হচ্ছে যে যখন ঢাকা ভার্সিটির বাস যখন রাস্তা দিয়ে যাইতো, তো তখন আমি এরকম দাঁড়ায় থাকতাম। ওরে কত মেধাবী, মানে কত মানে ফরচুনেট গাইসরা হচ্ছে যে ভার্সিটি ইয়ে দিয়ে যাচ্ছে। তো এখন এই বিষয়গুলাকে তুমি যদি এরকম যদি করে নাও, আহারে মানে কতই না ভয়ংকর একটা বিষয়। ঠিক আছে? এরকম যদি করে নাও, তাহলে কিন্তু এটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। ওকে, জাস্ট কিপ ইট ফান। ওকে। মানে কিপ ইট ফান মানে ফানের লেভেল দেখো এইভাবে তুমি ফান করতে পারো। সেটা হচ্ছে যে তুমি এমন ভাবে প্রিপারেশন নাও যে ঢাকা ভার্সিটিতে যদি তোমার যদি চান্স না হয় তোমার কাছে বিলিভ থাকবে যে মানে ঢাকা ভার্সিটি একজন মানে মেধাবী ছাত্রকে হারায়। ঠিক আছে? মানে তুমি তোমার ভিতরে এইভাবে তুমি তোমাকে প্রস্তুত করো যে তুমি এতটাই বেশি এলিজিবল, তুমি এতটাই বেশি হচ্ছে যে তোমার যোগ্যতা থাকতে হবে, এতটাই বেশি তুমি নিজেকে প্রিপেয়ার্ড রাখবা যে ঢাকা ভার্সিটি যদি তোমাকে যদি চান্স যদি না নেয় তাহলে তুমি চিন্তা করবা যে না ঢাকা ভার্সিটি তাহলে আমাকে হারাইলো। সো এই ধরনের আরকি প্রিপারেশনটা রাখতে হবে। ঠিক আছে? ওইভাবে নিতে হবে। ওকে? আচ্ছা। এরপরে আসো দেখো এরপর আরেকটা পয়েন্ট আমরা কথা বলি। ভিজুয়ালাইজ ইউরসেলফ সাকসিডিং। মানে এটা খুব বেশি দেখবা না, সামান্য একটু দেখবা। ঠিক আছে? যখন পড়তে পুরো ক্লান্ত হয়ে যাবা, মানে শরীরে দেখা যাবে যে শক্তির লেভেল একটু কমে গেছে বা মোটিভেশনের লেভেল কমে গেছে বা হচ্ছে যে তোমার একটু ঝিমঝিম চলে আসছে, হ্যাঁ? তখন হচ্ছে যে এইটা ভিজুয়ালাইজ করবা। যে জাস্ট তুমি ভার্সিটিতে চান্স হইলো, তারপরে যেমন আমাদের যেটা হইছে যাদের সবারই মোটামুটি সেম এক্সপেরিয়েন্স হয় আরকি। ঠিক আছে? যেমন চান্স পাইলে যেমন চারপাশ থেকে মানুষ দেখতে আসে। মানে দেখতে লিটারালি আসে না। মানে আমি যখন বাড়িতে গেছিলাম তখন দেখতে আসছিল। কারণ আমাদের এলাকাতে এখনো কেউ ঢাকা ভার্সিটিতে কেউ পড়ে না তো। তো এইজন্য আরকি যে হ্যাঁ, সে বাংলাদেশের সবচেয়ে বড় ভার্সিটিতে মানে আমি যখন হাঁটছিলাম পাশে পিচ্চি কয়েকটা পিচ্চি ওরা গল্প করতেছিল আরকি যে এই যে দেখো
সবচেয়ে বড় ভার্সিটিতে পড়াশোনা করে, এটা সেটা। সো এই যে মানে ভিজুয়ালাইজ করা, ইউ সাকসিডিং কে ভিজুয়ালাইজ করা যে হ্যাঁ আমি পাইলে হচ্ছে যে এটা হবে এটা হবে। তো এটা হচ্ছে যে সামান্য পরিমাণে করতে হবে, খুব বেশি পরিমাণে করা যাবে না। খুব বেশি পরিমাণে করলে হবে কি, যার পড়াশোনাই হবে না। মানে প্রত্যেক বছর তুমি ভিজুয়ালাইজ করবা, ও আচ্ছা আমি এটা করছি। তো এটার একটা টাইম আছে, হ্যাঁ, যে টাইম তোমাকে সেই টাইমে এটা ভিজুয়ালাইজ করতে হবে যে ওকে ঠিক আছে, এখন হচ্ছে যে একটু পড়তে একটু কষ্ট হচ্ছে, এই কষ্টটাকে মিনিমাইজ করার জন্য তুমি ভিজুয়ালাইজ করবা। ওকে, সো এইটা করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে যে ডিমোটিভেটিং ফ্যাক্টর। আমি জাস্ট ফর্মাল ডিমোটিভেটিং ফ্যাক্টর গুলো জাস্ট একটু আলোচনা করতেছি, এরপরে ট্রু মোটিভেটিং ফ্যাক্টর গুলো তোমাদের কাছ থেকে শুনে শুনে আমরা আলোচনা করবো। এরপরে দেখো, টু সি ব্যাড সাইড ইন এনিথিং দ্যাট হ্যাপেন্স, যেটাই ঘটে না কেন সেটাই হচ্ছে যে খারাপ জিনিস ভাবা। ঠিক আছে, যেমন আমি পরীক্ষায়, অনেকে আছে যে, আমার একটা ফ্রেন্ড ছিল, পরীক্ষায় বেশি নাম্বার পাইলেও দেখতাম যে কষ্ট পাইতো। কেন বেশি নাম্বার পাইলে কষ্ট পাইতো? যে বেশি নাম্বার যে এখন যে পাইছে, ও পরের এক্সামে যদি এর থেকে কম নাম্বার পায়, তো এই জন্য ও কষ্ট পাইতো। তো এই যে ব্যাড সাইড গুলা না দেখা আর কি, জাস্ট এটা ভালো দিক, বাট এটারও খারাপ দিক আছে বেশি নাম্বার পাওয়ার। ওকে, সো এরকম ব্যাড সাইড গুলো না দেখা আর কি, যেটাই ঘটুক না কেন সেই জিনিসটারই মানে ব্যাড সাইড গুলো চিন্তা না কর, জাস্ট গুড সাইড গুলা ভাবা। এরপর হচ্ছে যে তোমার একটু বেনিফিট এন্ড রিওয়ার্ড দাও। যেমন হচ্ছে যে আমি একটা কাজ করতাম, জাস্ট আমার একটা গল্প বলে যে আমি কিভাবে রিওয়ার্ড দিতাম, মানে এটা আসলে দরকার। যেমন হচ্ছে যে আমি করতাম কি, যে আমি বাসায় কিছু চকলেট কিনে রাখতাম। তোমার ধরো যে কিছু ওই যে কিছু মজার মজার কিছু চকলেট আছে না, তো ওইগুলো মানে বড় 20 টাকা 25 টাকার যেগুলো আছে, সাফারি, তারপর হচ্ছে যে আরো জিনিসগুলা, তারপরে কোক, এগুলো আমি বাসায় কিনে রাখতাম। সো কিনে রেখে যখন মানে নিজেকে চ্যালেঞ্জ দিতাম যে ওকে ঠিক আছে, ইউ হ্যাভ টু স্টাডি 5 আওয়ার্স or 10 আওয়ার্স or 16 আওয়ার্স। সো যখন এই পড়াশোনাটা হতো তখন হচ্ছে যে নিজেকে অ্যালাউ করতাম যে ওকে, নাও দিস ইজ ইউর রিওয়ার্ড। সো এইভাবে করে তোমরা রিওয়ার্ড দিতে পারো। ওকে, নিজেদেরকে এভাবে করে রিওয়ার্ড দিতে পারো। এই রিওয়ার্ড গুলো অনেক সময় মানে খুব খুব কাজে দেয় আরকি। হ্যাঁ, অবশ্য মানে না হলেও যে ভার্সিটিতে চান্স হবে না ব্যাপারটা এরকম না, জাস্ট এটা দিতে পারো, তাহলে তোমার কি একটু মানে একটু বুস্ট আপ থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে যে নট সাইজিং অপরচুনিটি। অপরচুনিটি হচ্ছে যে তোমার কি কি অপরচুনিটি আছে, সেই অপরচুনিটি গুলোকে তুমি মানে সাইজ না করা। সাইজ মানে হচ্ছে যে ওই সাইজ না, বাংলাদেশের সাইজ না, এই সাইজ মানে সিজ না করা আর কি, যে অপরচুনিটি গুলাকে তোমার টেক না করা, সিজিং না করা, যে অপরচুনিটি গুলাকে গ্রাস্প না করা। অপরচুনিটি গুলা দেখো কেমন হতে পারে, সেটা হচ্ছে যে দেখো, তোমার সকালে কিন্তু 2 ঘন্টা পড়াশোনা করার সুযোগ ছিল। ওকে, কিন্তু তুমি 2 ঘন্টা গুলো কি করলা, যে তোমার ঘুমে তুমি কাটায় দিলা। তো এইখানে তুমি 2 ঘন্টা অপরচুনিটি লস করলা। ওকে, তারপরে হচ্ছে যে আমি আরেকটা অপরচুনিটির কথা বলি, যে যারা অ্যাডমিশন টেস্ট যারা দিবে তাদের মানে প্রত্যেকটা সময় ইভেন ঘুমের ভিতরেও একটু একটু করে পড়াশোনা করা। সো এটা কিভাবে পসিবল? আচ্ছা আসো একটু ডিসকাস করি। মানে কঠিন কঠিন জিনিস না, সহজ জিনিস। সহজ হচ্ছে যে যখন তুমি পড়াশোনা করলা তখন তো তুমি পড়াশোনা করলাই। এরপরে ধরো যে তুমি হেঁটে হেঁটে হয়তো কোচিং এ যাচ্ছ, অথবা তুমি ব্যাকবোনে ক্লাস নেওয়ার জন্য হয়তো প্রিপারেশন নিচ্ছ, আধা ঘন্টা হয়তো সময় এখানে চলে যাচ্ছে। এই যে সময়টা আছে, এই সময়েও তোমরা অপরচুনিটিটাকে গ্রাস্প করো। কিভাবে করবা? যে এতক্ষণ যতক্ষণ পড়লা এইটাকে তুমি একটা মাইন্ড রিভিশন দাও, মনে মনে রিভিশন দাও। আচ্ছা আমি এইটুকু পড়লাম, ওকে আমি তো এইটুকু পড়ছি। এরপরে যখন ঘুমাইতে যখন যাও, তুমি ঘুমের আগেও তুমি একটু প্রিপারেশন নাও। যে আচ্ছা ঠিক আছে, আজকে সারাদিনের টেন্স পড়লাম, টেন্সে এই কোশ্চেন গুলো পড়লাম, এই কোশ্চেনের এই অ্যান্সার গুলো জানতাম না, ভাইয়াদের কাছ থেকে বা স্যারদের কাছ থেকে এটা জেনে নিচ্ছি। এই যে মাইন্ড যে রিভিশন আছে, এই রিভিশনটা খুবই কার্যকরী। বিলিভ ইট অর নট, বিলিভ করতে পারো অথবা নাও করতে পারো। ওকে, কিন্তু এটা খুবই কার্যকরী। যখনই তুমি একটা জিনিস পড়বা, পড়া শেষ করে ওটাকে তুমি মাইন্ড রিভিশন দাও। কারণ পরীক্ষার হলে তোমার সামনে বই থাকবে না। পরীক্ষার হলে তোমার সামনে পরীক্ষার সাথে মানে তোমার সাথে শুধু একটা জিনিসই থাকবে। ওই যে আমরা বলি না, যে যখন একটা মানুষ কবরে যায় তখন তার সাথে কি থাকে, শুধু আমল থাকে। মানে কাইন্ড অফ মুসলিম বিলিভ অনুযায়ী আর কি, মানে আমাদের মতো করে আমরা বলি, জাস্ট বোঝার জন্য এক্সাম্পল দিলাম আর কি। তো তো এখন তুমি যখন পরীক্ষার হলে যাবা, তো পরীক্ষার হলে তোমার সাথে না থাকবে বই, ঠিক আছে, কলম থাকবে। তোমার কাছে থাকবে হচ্ছে যে শুধু তোমার মাথা থাকবে, মানে তোমার ব্রেইন থাকবে, তোমার মন থাকবে, তোমার স্মৃতি থাকবে। তো এই জন্য তুমি যেটাকে পড়বা সেটাকে স্মৃতিতে একটু মানে মেমোরাইজড করে ফেলো, এটাকে স্মৃতিতে একটু ইনপুট করে দাও। ওকে, স্মৃতিতে একটু ডাউনলোড করে রাখো। হ্যাঁ, তো তোমার নিজের যে মেমোরি কার্ডটা আছে তোমার, ওটাতে একটু ডাউনলোড করে রাখো, ওটাতে রেখে দাও, স্টোর করে দাও, তাহলে সেটা তোমার জন্য সহজ হবে। কারণ পরীক্ষার হলে তোমার ওইখান থেকে বের করে করে অ্যান্সার দিতে হবে, বই থেকে বের করে কিন্তু অ্যান্সার দেওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, এরপরে হচ্ছে যে আনউইলিং টু হার্ড ওয়ার্ক। আচ্ছা, হার্ড ওয়ার্ক না করাটা, এই হার্ড ওয়ার্ক না করাটাও তোমার একটু ডিমোটিভেট করে। যেমন আমার এদিকে কিচ্ছু হবে না, কেন হবে না? কারণ আমি পারি না, করতে পারি না। সো এই যে অনেকের আছে যে এই ধরনের ইস্যু গুলো, এগুলো কিন্তু মানে প্রচুর
প্রচুর তোমার ইয়ে করে, মানে ডিমোটিভেট করে আর কি। আচ্ছা, এরপরে প্লেইং দ্য ব্লেম গেম। এই ব্লেম গেমটা হচ্ছে যে মানে খুবই সমস্যা। ঠিক আছে, দেখো ব্লেম গেমের মানে কতটা মানে ভয়ঙ্কর একটা বিষয়। সেটা হচ্ছে যে তুমি হয়তো কোনো কোচিং এ পড়তেছো, সেই কোচিংটা এখন ভালো না, এখন কোচিং এ ভর্তি হওয়ার পর মনে হচ্ছে যে না কোচিংটা ভালো না। এরপরে মনে হলো যে না আমার পড়াশোনার টেবিলটা ভালো না। ঠিক আছে, পড়াশোনার টেবিল ভালো, তারপর হচ্ছে যে আমার বাসায় ভালো খাবার দাবার হয় না, বা আমার পরিবেশটা ভালো না। এই যে ব্লেম 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 দিলে দিন শেষে কার লস হয়? দিন শেষে আসলে নিজেরই লস, আর কারোই লস হয় না। ঠিক আছে? সো আমার খুব কাছ থেকে দেখা, মানে এটা মানে আমার একটা ছোট ভাই আরকি। ও মানে সব জায়গায় শুধু ব্লেম দিত। ওর বাংলাদেশে কোনো ভার্সিটিতে চান্স হয় না। এটার জন্য ওর কোনো দোষ নাই। এটার জন্য হচ্ছে যে ওর দোষ, ওর দোষ, ওর দোষ। মানে সারা পৃথিবীর সব মানুষের দোষ একটু, একটু পিস, পিস করে ভাগ করে দিয়ে দিছে। কিন্তু তার কোনো দোষ নাই। তো দিন শেষে কি হয়েছে? দিন শেষে তার কোথাও চান্স হয় না। সো এটাকে মানে ব্লেম করা যাবে না। ব্লেম করা যাবে না। ঠিক আছে? তো জ্যাকমার একটা ভিডিওতে ও এভাবে বলতেছিল, জ্যাকমার ঘটনা তো তোমরা অনেকে জানো, অনেকে জানো না। সো ওর লাইফ ইয়েটা দেখে নিতে পারো। এখন না, অ্যাডমিশন টেস্ট দাও, চান্স পাও তারপরে। তো ও এরকম বলতেছিল যে মানে আমি কখনোই কাউকে ব্লেম করি নাই। যেমন আমার কোথাও জব হয় নাই, আমি গ্রাজুয়েট হইছি, তারপরে হচ্ছে তারপরেও জব হচ্ছে না, কোথা থেকে আমাকে বের করে দিছে, এটা করছে, সেটা করছে। ও কখনোই কাউকে ব্লেম করত না। ও বলতো যে স্টপ ব্লেমিং অ্যান্ড জাস্ট লার্ন। যে তুমি ব্লেমিং টা অফ করে দাও আর তুমি শুধু শিখতে থাকো। তাহলে এটা তোমার জন্য মানে অনেক কাজে দিবে। ঠিক আছে? তো এটাই তো হলো। দেন দিন শেষে ও তো মানে চীনের মানে অলমোস্ট সবচেয়েতে রিচ দের মধ্যে একজন আরকি। আচ্ছা। তো ব্লেম গেমটা স্টপ করতে হবে। এরপর হচ্ছে যে ডন্ট নো হাউ টু ইউজ টাইম ওয়াইজলি। ওয়াইজলি টাইম ইউজ করা। ওয়াইজলি টাইম ইউজ করাটা এটা হচ্ছে তোমাদের জন্য যেটা খুব বেশি কার্যকর, সেটা হচ্ছে দেখো, যেমন আমি তোমাদের এখানে একটা গল্প বলি। সেটা হচ্ছে যে আমি যখন কোচিং এ যখন পড়তাম, তো তখন দেখতাম কি যে আমাদের যখন ওই যে মানে 100 মার্কস এর এক্সাম যখন হতো, 120 মার্কস এর যখন এক্সাম হতো, তখন হচ্ছে যে সাপোজ আমরা ধরো যে 70-80 পাইতাম। তো আমার পাশে যে আ আরো অনেকেই 70-80 পাইতো। ওকে? সো ব্যাপারটা তাহলে কি হতো? ব্যাপারটা হতো যে আমি ভাবছিলাম যে ও আচ্ছা, সো দে আর সো গুড, মানে আসলেই তারা ভালো ছিল। ঠিক আছে? আসলেই তারা খুবই ইয়ে ছিল, খুবই ট্যালেন্ট ছিল। কিন্তু দিন শেষে হলো কি যে তারা সব ট্যালেন্ট না ঢেলে দিছে হচ্ছে যে সব টাইম তারা ইউস করছে হচ্ছে যে জেনারেল নলেজ এর উপরে। মানে সাধারণ জ্ঞানের উপরে। মানে সাধারণ জ্ঞানে তারা হয়তো ৬০ এক্সাম হলে তারা ৫৫-৫৬ করে পাইতো। ঠিক আছে? আর হয়তো ওই যে ৭০ বললাম, আর বাকি ৬ পাইতো হচ্ছে বাংলাতে, ৬ পাইতো ইংরেজিতে। ঠিক আছে? এইভাবে তাদের ৭০ হতো। এইভাবে তাদের ৮০ হতো। তো এরকম করে আরকি তারা নাম্বার পেত। তো তাদের সব অপরচুনিটি সব তারা মানে সব সময় তারা ঢেলে দিছে হচ্ছে যে সাধারণ জ্ঞানের উপরে। আর বাংলা ইংলিশে তাদের হচ্ছে যে একেবারে বেসিকও ছিল না। তো যখন মানে আমি তো মানে কয়েকজনের সাথে এভাবে পরিচয় ছিল, এবং আমি ভাবছিলাম যে হ্যাঁ, তারা তো মানে ভার্সিটিতে হচ্ছে যে সবার আগে চান্স পাবে। তো তারপরে কি হলো যে তাদের ভার্সিটিতে অনেকের চান্স হলো মানে অনেকে পাস করছে, কিন্তু বাংলাতে ৬ পাইছে, হয়তো ইংরেজিতে ৭ পাইছে। কোন ডিপার্টমেন্টে তাদের ভর্তি নিচ্ছে না। এরপরে হচ্ছে যে অনেকে ইংরেজিতে হয়তো সরি, তোমার সাধারণ জ্ঞানে হয়তো ৬০ এর মধ্যে অনেক, অনেক পাইছে। এরকম পাইছে আরকি। ৫৫-৫৬ পাইছে, বাট অন্যান্য গুলাতে সে পাসই করতে পারেনি। এই যে বিষয়গুলো আছে যে তুমি জানো না যে তোমার টাইমটা, মানে এই যে তোমার যে প্রিপারেশন টাইমটা তুমি কোথায় ইউজ করবা। ঠিক আছে? তো আমি ফার্স্ট যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে ইংলিশ হোক, বাংলা হোক, সাধারণ জ্ঞান হোক, সাধারণ জ্ঞান হোক। এই ৩ টা বিষয়ে তোমাদেরকে একেবারে প্রপারলি আ সময় ইনভেস্ট করা। এরপরে হচ্ছে যে তোমাদের যেহেতু রিটেন পার্ট আছে, রিটেন পার্ট হোক আর এমসিকিউ পার্ট হোক, সমান পারদর্শিতা থাকা। মানে কোথাও আপস অ্যান্ড ডাউনস না করা। আর তুমি যদি একান্তই যদি চাও যে আপ করতে, যে কোন একটা সাবজেক্টে বেশি ফোকাস দিতে, দেন ফোকাস অন ইংলিশ। দেন ফোকাস অন ইংলিশ। সাধারণ জ্ঞানে মানে ওই ফোকাসটা তুমি একটা এক্সট্রা, মানুষ কেয়ার করে না যে আমি এই সাবজেক্ট উপরে আমি এক্সট্রা কেয়ার করব। ঠিক আছে? এক্সট্রা কিছু করব, এক্সট্রা অর্ডিনারিলি কিছু করব। দেন ইট কুড বি অ্যান্ড ইট শুড বি অ্যান্ড ইট মাস্ট বি ইংলিশ। ইংলিশটাকে তাহলে তুমি এক্সট্রা কেয়ারে নাও। অন্য গুলাকে তোমার নেওয়া দরকার নেই। ঠিক আছে? অন্য গুলাকে অবশ্যই কেয়ার নিবা। অবশ্যই তোমাকে ওইগুলাতেও কিন্তু পাস করতে হবে। কারণ ঢাকা ভার্সিটিতে অনেকে সাধারণ জ্ঞানে ফেল করেও কিন্তু চান্স হয় না। সো এই ধরনের কিন্তু রেকর্ড আছে। ওকে? সো ওই রেকর্ডের খাতায় হচ্ছে যে নিজের নাম নেওয়া যাবে না। আচ্ছা, বাণিজ্য বিভাগের যারা ছাত্র আছে, তোমাদের যে কম্পালসরি যে সাবজেক্ট গুলো আছে, আ আমি যেহেতু সি ইউনিট থেকে ছিলাম না, সো আমি একটু খুবই কম জানি আরকি এই বিষয়টাতে। তোমাদের টিচারদের সাথে তোমরা একটু আলোচনা করতে পারো যে স্যার, মানে আমাদের কোন সাবজেক্টে বেশি ফোকাস দেওয়া দরকার। ওকে? মানে বেশি ভালো কেন আমি ইংলিশ বলছি, চলো একটু ব্যাখ্যা করি।
কেন সেটা হচ্ছে এরকম যে যেমন ইংরেজিতে হচ্ছে যে আমাদের বি ইউনিট বলো ডি ইউনিট বলো সবগুলা ইউনিটে তোমার এরকম মার্ক দেওয়া থাকে যে ইংরেজিতে হয়তো আমাদের সময় ছিল, তোমাদের সময় কি হবে এখনো তো মানে বলে নাই, হয়তো এটা সামনে হয়তো এরকম দিবে, লাইন দিবে। যেমন যেমন আমি যে ডিপার্টমেন্টে পড়ি এখানে হচ্ছে যে তোমার ইংরেজিতে 17 পাওয়া লাগে, তারপরে হচ্ছে যে লতে 18 পাওয়া লাগে, তারপরে তুমি যদি ইংলিশে পড়তে চাও সেখানে তোমার ইংরেজিতে 20 পাওয়া লাগবে। তারপরে এরকম অনেক ডিপার্টমেন্ট আছে, তারা বলে দেয় যে ইংলিশে এত পাওয়া লাগবে, বাংলাতে এত পাওয়া লাগবে, কিন্তু সাধারণ জ্ঞানেরটা কোথাও বলা নাই। মানে কোনো ডিপার্টমেন্টই বলা নাই যে সাধারণ জ্ঞানে 50-এ 56 পাইতে হবে, এটা কোনো ডিপার্টমেন্টে বলা নাই। কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে বলা আছে যে তোমার 30-এর মধ্যে তোমার 22 পাইতে হবে, 20 পাইতে হবে, 18 পাইতে হবে, 17 পাইতে হবে, সামথিং অনেক কিছু বলা আছে, কিন্তু সাধারণ জ্ঞানেরটা বলে না। আমি এই জন্য বলছি যে তোমার হচ্ছে যে ইংলিশ এন্ড বাংলা এই দুইটার উপর তোমরা বেশি ফোকাস দাও, মানে বেশি যেন মার্ক একেবারে যেন তুলতে যেন পারো, সেটাকে একেবারে ইনশিওর করতে হবে। আর হচ্ছে যে তোমার আচ্ছা সি ইউনিট তোমরা যদি ডি ইউনিটের যদি পড়াশোনা যদি করতে চাও তাহলে তো তোমাদের মানে দরকার। আর সি ইউনিটে তোমাদের এক্সাম যদি আসে সাধারণ জ্ঞান, তাহলে ওটাকে জাস্ট সাধারণ জ্ঞান কিন্তু কঠিন হয় না, ইজি হয় আর কি। ইভেন ওই যে মানে তোমাদের তো ইয়েতেও তো সাধারণ জ্ঞান আসে, মানে বিভিন্ন পরীক্ষায় মানে সাধারণ জ্ঞান আসে, বিভিন্ন বলতে হচ্ছে যে আচ্ছা আমরা এটা একটু পরে একটু আলোচনা করবো, সি ইউনিট বি ইউনিট একটু আলোচনা করি ডিফার করে। তো তোমার এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে যে তোমার ইম্পর্টেন্ট টপিক গুলোকে জেনে নাও, যে কোন সাবজেক্টটা তোমার জন্য ইম্পর্টেন্ট, যেটাতে তোমার মার্কস তোলাটা একেবারেই খুবই গুরুত্বপূর্ণ, যেটাতে না হলে ইয়ে হবে না। যেমন আমরা যখন সিরিয়ালে যখন দাঁড়াইছিলাম ওরকম সিরিয়াল করে করে তোমার মানে সাবজেক্ট চুজ করতে হয়। তো হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ভাবে পাস করতে হয়, রাইট, আলাদা আলাদা পাস করতে প্রত্যেকটা সাবজেক্টে। তো আমরা যখন দাঁড়াইছিলাম তখন আমার সামনে একটা স্টুডেন্ট ছিল ও আমার থেকে বেশি মানে আমার থেকে র্যাঙ্কে আগায় ছিল। তো আগা থাকার পরে ওকে বলছিলাম যে তুমি কোন সাবজেক্ট নিয়েছো, ও পরে বললো যে পালি, বুদ্ধিস্ট বা এই ধরনের কিছু একটা। আমি বললাম যে তুমি এত আগে মানে উইদিন 300 তুমি 300-র ভিতরে কিন্তু তুমি সাবজেক্ট নিয়েছো ওইটা। পরে বললো যে না আমার ইংরেজিতে কম মার্কস, হ্যাঁ, তো এই জন্য আমি কোনো ভালো সাবজেক্ট নিতে পারি না, আমার ওইটা নিতে হয়েছে। সো এটা হচ্ছে যে তোমার মানে টাইমটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সো আমি এটা বলতেছি না যে মানে তোমরা করবাই কি করবা না, আমি জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি যে মানুষ কিন্তু এই ধরনের প্রবলেমে পড়ে। সাধারণ জ্ঞানে প্রচুর নাম্বার তুলে প্রচুর মজা পায়, সাধারণ জ্ঞান ইজিও, বোঝার কিছু নাই, খালি মুখস্থ করলেই হয়, ঠিক আছে। কিন্তু এটার খুশিতে আত্মহারা হয়ে ইংলিশ আর বাংলা পড়েই না, ঠিক আছে। পরে বা শুধু মার্ক করার জন্য পড়ে, সিরিয়াল আগে রাখে, কিন্তু শুধু তোমার সিরিয়াল আগে থাকলে হবে না, ঠিক আছে। তোমার কিন্তু এইগুলোতে কিন্তু তোমার মার্কস ইনশিওর করা লাগবে। ওকে, সো এই জন্য হচ্ছে যে টাইম। আচ্ছা, তো ওকে, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, জি ঠিক ভাইয়া আছে। শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে রিলাইং অন সোশ্যাল মিডিয়া একটু এই কিছুদিন একটু সোশ্যাল মিডিয়া একটু বন্ধ রাখতে হবে। যেমন দেখো আমি কতটা ব্যাকডেটেড ছিলাম, সো আই ডোন্ট সাজেস্ট দ্যাট ইউ উইল বি ব্যাকডেটেড লাইক মি। সো আমি ভার্সিটিতে উঠে তারপরে আমার ফেসবুক আইডি করছি, মানে ফার্স্ট ইয়ারে উঠে। কারণ হচ্ছে যে আমাদের এখন ভার্সিটির সব পড়াশোনা তারপরে সব ম্যাটেরিয়াল সবকিছু ফেসবুকে দেয় আর কি। সো আমি ভার্সিটির ফার্স্ট মানে এর আগে একটা মানে ফেসবুক ছিল, মানে একটা আইডি ছিল, বাট ওটা আমি কখনো ইউজ করতাম না। বাট আমি লিটারালি আমার ফেসবুকে যাত্রা শুরু হচ্ছে যে ভার্সিটির আমার ফার্স্ট ইয়ারে উঠে, মানে চান্স হওয়ার পরে। এরপরে হচ্ছে যে আমার ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ার যাত্রা শুরু হয়। বাট তখন তো সোশ্যাল মিডিয়া আরেকটু কমও ইউজ হতো এখন যতটা ইউজ হয়। তো অবশ্য বেশি দিন আগেও তো না, এই জাস্ট 2016 সাল। তো তো এরকম আর কি, যে সোশ্যাল মিডিয়া থেকে একটু মানে অনেকে হয় না যে আজকে সারা রাত পড়লাম, একটা সেলফি তুলে দিয়ে দিলাম, হ্যাঁ, ওইখানে অনেক লাভ আসলো, অনেক লাভ রিয়েক্ট আসলো, অনেকে বাহবা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ, অ্যাপ্রিশিয়েটিং, তারপরে এগুলো বললো, ওইগুলা দেখে আত্মহারা হয়ে মানে তারপরে তুমি ঘুমাইতে গেলা। তো এরকম করা যাবে না, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ার উপরে ওই রিলাইংটা হওয়া যাবে না, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে এটা সেটা দেখে দেখে অনেক সময় পার হয়ে যায়, এবং আমিও এটার উইটনেস আর কি, যে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকলে মানে স্ক্রলিং যে কি যে মজা, মানে
মানে মার্ক জাকারবার্গ সহ এরা যে মানে এটারে এত সুন্দর করে বানাইছে, শুধু স্ক্রোলিং ই করতে মন চায়। তো এই জন্য এই সোশ্যাল মিডিয়াতে একটু কম কম ঢোকা আর কি, খুব বেশি পরিমাণ ঢোকার দরকার নেই। জাস্ট কোথায় কোন ইউনিটে এক্সাম হচ্ছে কোনো ইনফরমেশন যদি লাগে তো ঢোকলা, এরপরে আর এটাতে খুব বেশি আমরা সময় না দেই আর কি। আচ্ছা, আচ্ছা, তো এইবার চলো, এবার আমরা ইন্টারঅ্যাক্টিভে চলে যাই। এবার হচ্ছে যে আমরা একটু ডিসকাস করবো, তোমরাও একটু কথাবার্তা বলবা। আমরা আমরা যেন একেবারে ট্রুলি যেন একেবারে আমরা যেন এটাকে আসলে মোটিভেশন বলবো না, এটাকে আমরা জাস্ট নেসেসারি যেন আমরা করে নিতে পারি আমাদের জন্য পাবলিক ভার্সিটিতে, এবং আমাদের জন্য কোনো প্রবলেম যদি থাকে সেটা যেন আমরা একেবারে এখানেই যেন ডিসকাস যেন করতে পারি। সেটা হচ্ছে যে চলো আমরা ফার্স্ট টপিক নিয়ে আমরা কথা বলবো। সেটা ফার্স্ট পয়েন্টটা নিয়ে, হোয়াট ডাজ মেক আস মোটিভেটেড, আমাদের কোন জিনিসটা আমাদেরকে মোটিভেটেড করে। ঠিক আছে, মানে কোন জিনিসের জন্য বেসিক্যালি হচ্ছে যে আমরা এই যে এত কষ্ট স্বীকার করতেছি, এই যে মানে 1 ঘন্টা ধরে, জাস্ট 1 ঘন্টা হলো, 1 ঘন্টা ধরে আমার মতো মানুষের তোমরা বক 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 শুনতেছো। ঠিক আছে, এই যে এত পরিমাণে যে তোমরা কষ্ট করতেছো, এই কষ্টটা কেন কেন মানে কোন জিনিসটা তোমাদেরকে মোটিভেটেড রাখে, মানে কি কি বিষয়টা। সো এটা এটা আমরা একটু মানে আমি একটু তোমাদের কাছ থেকে পার্সোনালি শুনতে চাই আর কি। তো 1 জন 2 জন করে বলতে পারো। তো বললে এটা হবে কি যে যারা শুনবে তাদের জন্য এটা কাজে লাগতে পারে। ওকে, আচ্ছা, কেন কোন জিনিসটা তোমাকে মোটিভেট করে এবং কেন তোমাকে ওইটা মোটিভেটেড করে। ওকে, সো হোয়াট ইজ ইউর মোটিভেশন সোর্স, আমরা একটু সোর্সটা নিয়ে একটু কথা বলবো। ওকে, সো তোমরা একটু শেয়ার করো যে তোমাদের মানে তোমাদের কাকে কোনটা মানে মোটিভেট করে আর কি, যে মানে মোটিভেট করে মানে তোমাকে ফোর্স করে বেসিক্যালি, লিটারালি তোমাকে ফোর্স করে যে এই জিনিসটা পাওয়ার জন্য। আচ্ছা, ওকে, বলতে পারো তোমাদের যদি অবশ্যই তোমাদের আছে মোটিভেটিং ফ্যাক্টর গুলো আছে, সেগুলো তোমরা আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা, ফার্স্টে কেউ একজন বলো। আচ্ছা, সাগরিকা আছো? হ্যালো, সাগরিকা, তোমাকে কোন জিনিসটা মোটিভেট করে, বা তুমি কেন মানে এই গোলের জন্য এত কষ্ট স্বীকার করতেছো বা এত দৌড়ঝাঁপ করতেছো, বলো তো। হ্যালো, হ্যাঁ বলতে পারবে মানে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আচ্ছা বলো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমার বলো তো। বলতে হচ্ছে যেমন মানে আমার মানে ছোট থেকে একটা স্বপ্ন যে বিশ্ববিদ্যালয় পড়বো, জীবনে মানে অনেক সাকসেসই করব, কত মানে সব বিভাগের তো প্রায় স্টুডেন্ট থাকে, সবার কালচার সম্পর্কে জানবো, এসব হচ্ছে আমার ইচ্ছা। এই জন্যই আমি ওখানে ভর্তি রাইট হতে চাই। রাইট, কষ্ট। মানে হচ্ছে যে তোমার মানে ভার্সিটিতে পড়া এটাই হচ্ছে যে মানে ভার্সিটিটাই হচ্ছে যে তোমাকে মোটিভেট করে, মানে একেবারে লিটারাল হচ্ছে যে হ্যাঁ, ভার্সিটি, মোস্ট অফ দ্যামের হয়তো এটাই হবে যে মানে ভার্সিটিটাই আমাদের মোটিভেট করে, মানে ভার্সিটি জিনিসটাই। সো এর বাইরে কি আর কারো কোনো এক্সেপশনাল কিছু আছে যে আমাকে এই এক্সেপশনাল জিনিসটা, যেমন হচ্ছে যে যেমনটা আমি বলবো না, আগে তোমাদের কাছ থেকে শুনতে চাই যে এক্সেপশনাল কোনো বিষয়। সাগরিকা, তুমি তোমারটা মিউট করতে পারো। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রুজুল বলো। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছে আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়া আমার ব্যাপারে হয় কি, আমি আর কি আপনার গ্রামে শরীয়তপুরে একটা পদ্মার মধ্যে একটা চরে থাকি। তো ফরিদপুর? শরীয়তপুরে। আচ্ছা আচ্ছা। তো আমার এখান থেকে মানে আসলে এই ঢাকা গেছি হয়তো বা কয়েকবার, কিন্তু ঢাকাকে পুরোভাবে দেখা হয় নাই। তো আমার মানে পৃথিবীটাই ছোট। তো আমি সবসময় পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাই, কারণ আমার জানতে ইচ্ছে করে দেশ সম্পর্কে বা বিশ্বটা সম্পর্কে এরকম। ওকে। এখানে ভার্সিটিতে পড়লে আমার জীবনটা চেঞ্জ হবে, আমি মনে করি এখানে থাকতে হবে না। লাইফ চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িও কিন্তু শরীয়তপুর। হ্যাঁ, তো কখনো দেখা হবে হয়তো। আচ্ছা, জি, আর আমি একটু ঢাকা বলি। আসলে তো দেখা তো হবেই ইনশাল্লাহ।
ওকে, আচ্ছা, মানে লাইফ চেঞ্জিংটা দেখো, ওর ছোট্ট একটা দ্বীপ থেকে, মানে ও ছোট্ট একটা দ্বীপ থেকে সারা সারা বিষয়টা ও ছড়িয়ে যেতে চায় আর কি। হ্যাঁ, তো ওকে, আচ্ছা, এরপরে রাশেদ কামাল, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি ভাইয়া, আমাকে যে জিনিসটা মোটিভেট করে সেটা হচ্ছে মানুষের যেটা সমালোচনাটা। হুম, আমি রাইট যখন রাইট রাইট। আমি যখন কক্সবাজার থেকে আমার মানে বাসা হচ্ছে কক্সবাজারে, কক্সবাজার থেকে যখন চিটাগং আসি, বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হবো এবং ভার্সিটির জন্য পরীক্ষা দেব সে বিষয়ে, তখন এলাকার বিভিন্ন মানুষ বা আমাদের অনেক বন্ধু বান্ধব সেটাকে হেয় করতেছে বা হেনস্থা করতেছে, সেটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে। সেই সমালোচনার বিষয়টা আমাকে অনেক বেশি মোটিভেট করে। রাইট রাইট রাইট। সে তাদের সমালোচনা দেখে আমি একদিন যাতে বলতে পারি যে হ্যাঁ, আমি এই পজিশনে আসতে পারছি, আমার সব পরিশ্রম গুলো বা আমার তোমাদের সমালোচনার যে জ্ঞাগুলো ছিল সেগুলো আমি ভাঙতে পেরেছি। রাইট রাইট সেই রাইট। জিনিসটা আমাকে খুব বেশি মোটিভেটেড করে আর কি। হ্যাঁ রাশেদ, সো আমরাও আসলে আশা করি যে তোমার এই সমালোচনার একেবারে মানে মানে মানুষ যেটা বলে আর কি, বিশেষ করে সাংবাদিকরা যেটা বলে, একেবারে দাঁত ভাঙা জবাব তুমি ইনশাল্লাহ দিতে পারবে। আমরা তোমার জন্য দোয়া করি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো এইটা কিন্তু খুবই মানে ভয়ঙ্কর একটা ফ্যাক্টর আর কি, মানে এই যে মানে সমালোচনাটা, এটা মানুষকে অনেক সময় ডিমোটিভেটেড করে ফেলে, কিন্তু আমরা চাইলে এটাকে মোটিভেশনের একেবারে চূড়ান্ত, এটাকে আমরা মোটিভেশনে আমরা নিয়ে আসতে পারি, যে একদিন তুমিও দেখবে যে ওকে। সো খুব ভালো। আচ্ছা, এরপরে অনেকে হাত তুলেছিলে, তোমাদের হাতগুলো কই গেল? আচ্ছা, হ্যাঁ, এরপরে সানজিদা, হ্যাঁ বলো, সানজিদা বলো। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা যারা ভ্রমণ বিলাসী, মানে আমাকে যে কারণে ইউনিভার্সিটির প্রতি আমার বেশি ইন্টারেস্ট, সেটা হলো আমরা যারা ভ্রমণ বিলাসী আছি, আমরা কিন্তু আমাদের ন্যাশনালে পরে কতবারই বা করতে পারি, আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেরকম ওইখানে অনেক ঘোরার জায়গা থাকে। তারপর ওটা ছাড়াও আরো বিভিন্ন জায়গায় ঘোরার থাকে, যেমন আমাদের ন্যাশনাল থেকে কতবার বছরে ঘোরা যায়। আমরা তো একবার শিক্ষা সফর বলে যাই, বাট পাবলিকে যখন কেউ পড়ে সে কয়েকবারই যায়। আমরা আমরা যাই না। গুড। ওকে, ঠিক আছে। ঠিক ওই হুম কারণে আমার এটার প্রতি বেশি ইন্টারেস্ট। যেমন আমার বড় ভাই যখন পাবলিকে পড়ে, তার অ্যাসাইনমেন্টের জন্য বাইরে যাইতে হচ্ছে, তার হুম বিশ্ববিদ্যালয় ছাড়াও তার অন্য জায়গায় যাইতে হচ্ছে। কিন্তু আমি তো এটা যেতে পারবো না যদি ন্যাশনালে পড়ি। আমি রাইট। হয়তো নিজের এর জন্য কয়েকটা জায়গা যাব, এটা দ্বারা তো আর আমি পুরো বাংলাদেশটাকে দেখা সম্ভব না। তারপর আমাদের এখানে আমরা কতজনের সাথে মিশতেছি, ওই জায়গায় আমাদের পুরো 64 জেলার মানুষের সাথে আমরা পরিচিত না। ওইখানকার ওদের কালচার যেটা, ওইটা আমি জানতে পারবো। মূলত এই কারণে আমাকে বিশ্ববিদ্যালয়টার প্রতি আমার বেশি আকর্ষণ। হ্যালো। জি, ঠিক আছে। আপনাকে ভাইয়া মনে হয় একটু লাইনের বাইরে, তো অ্যান্সার দেবে এখন। জি ভাই, আমার কথা কি বোঝা যায়? যাচ্ছে বোঝা। ভাইয়া মেবি বের হয়ে গেছে। নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে মনে হয় হয়ে গেছে, আমাদের হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে, তো আমরা একটু ওয়েট করি।
রাজন ভাই শুনতেছেন? আচ্ছা, তোমাদের সবাইকে আমি একটু বলে রাখি আগের থেকে, হচ্ছে তোমাদের রিটেন প্র্যাকটিস কারেকশন যেটা, হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের গতকালকে আবার দেয়া হয়েছে নতুন করে। একটা হচ্ছে প্যারাগ্রাফ, আর হচ্ছে সেন্টেন্স মেকিং, মানে ওয়ার্ড আছে 5টার মতন ওয়ার্ড আছে, ওই 5টা ওয়ার্ড দিয়ে একটা একটা করে সেন্টেন্স লিখে সেন্ড করতে হবে আর কি। তো এটা তোমরা ব্যাকবোন টিউটরস অ্যাপের মাধ্যমে করবা। এটা আজকে হচ্ছে সাবমিট করতে হবে যত দ্রুত সম্ভব, 3টার ভিতরই, 3টা 4টার ভিতরই। এটা সাবমিট করার পরে তোমাদের এখন থেকে মানে কিছুদিন পর পরই হচ্ছে তোমাদের এই ইয়াটা আসবে, 2 দিন 1 দিন পর পরই হচ্ছে তোমাদের রিটেন কারেকশন সার্ভিসটা দেওয়া হবে। হ্যাঁ, এটা তোমাদের ইংলিশটা ইমপ্রুভ করার জন্য। তো এটার জন্য তোমাদেরকে যাতে ফোন দেওয়া না লাগে, তোমরা নিজেরা এটা করে ফেলবে, বেশিক্ষণ লাগে না, 10-12 মিনিট লাগে। আর বাংলা টাইপ আমরা দিব না, গত সপ্তাহে যেমন ছিল বাংলা টাইপ, হ্যাঁ, তোমাদের ইংলিশ থাকে বাংলা ট্রান্সলেশন করে লিখতে হয়, এটা একটু ঝামেলা হয় মোবাইল দিয়ে করার ক্ষেত্রে। আর এটা আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের ইংলিশটাকে আরো স্ট্রং করা। তো এখন থেকে সবকিছু ইংলিশেই থাকবে, মানে এই রিটেন প্র্যাকটিস কারেকশন গুলো। আচ্ছা, ঈসা জয়েন করছে। ঈসা, আপনি তাহলে জি ভাই, জি, থ্যাংক ইউ। মিনিটের ভিতর শেষ করে দেন। ওকে, আচ্ছা, সো ওকে, তোমাদের কথা শুনতেছিলাম। তো আমার এখানে একটু ওয়াইফাইটা চলে গেছে, তো আমার ইয়াতে আছে, নেটে জয়েন হইতে হয়েছে। আচ্ছা, তো এরপরে আমরা শুনলাম যে তোমাদের মোটিভেটিং ফ্যাক্টর গুলো আসলে এমনই হওয়া দরকার। সো যেটাই হোক, যে যেটাই তোমাদের মোটিভেট করুক না কেন, সেই মোটিভেশন ফ্যাক্টরটা যেন তোমাকে স্ট্রংলি যেন তোমাকে রাখে, ঠিক আছে? ওটাকে যেন তোমাকে একেবারে তোমার মায়ের মুখে হাসি হোক, তারপরে ফ্যামিলি ডেভেলপমেন্ট হোক, তারপরে পৃথিবী ঘুরে দেখা হোক, যেটাই হোক না কেন, সেটাই যেন তোমাকে শক্ত করে যেন তোমাকে মোটিভেট করতে পারে, এটা একটু ইনশোর করবা। আচ্ছা, ঠিক আছে। আর আমি জাস্ট দুইজনের কাছ থেকে শুনবো যে তোমাকে, মানে তোমাদের এমন কোনো বিষয় আছে কিনা যেটা তোমাকে ডিমোটিভেট করে? কেউ কি, কারো কি আছে? থাকলে শেয়ার করতে পারো, সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে একটু আগে কথা বলছি। ভাই, আমাকে শুনছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা বলো, মানে তোমার কোনো বিষয় কি তোমাকে ডিমোটিভেটেড করে? হ্যাঁ ভাইয়া, যখন মানে আমাদের ওই যে রেজাল্টের ইয়াটা বললো যে আমাদের সবাইকে অটো পাস করাবে, তারপরে আমার আমার ফ্যামিলিতে 4 ভাই, 2 ভাই ব্যবসা করে, আর আমরা ছোট 2 ভাই। আমার ছোট যে ভাই, ও আর কি আপনার এবছর নটরডেমে ভর্তি হয়েছে। তো দেখা যাচ্ছে ওই আপনার মিডল ক্লাস ফ্যামিলি, তো এই জন্য এরকম একটা বিষয় হয়েছে যে দুইজনের একজনকে পড়াতে পারবে। তো ওই ক্ষেত্রে এখন আমি এরকম পজিশনেও চলে আসছি যে আমার হয়তোবা কিছুদিন ই করলে হয়তোবা আমার ফ্যামিলি থেকে বলে নাই, কিন্তু আমি আর কি ফ্যামিলি থেকে বুঝতে পারছি। আর এখন তো করোনার সময়, সব মিলিয়ে বুঝতে পারছিলাম যে মনে হয় না আমি পড়তে পারবো, কারণ আমাকে তখন, আমি ব্যাকবোন সম্পর্কে জানি না, আর আমাকে তখন বাসায় পড়তে হবে, কোচিং করতে পারবো না, ঢাকা গিয়ে থাকতে পারবো না, বা সেক্ষেত্রে আমার ওই একটা মাস আপনার এই দ্বিধায় কেটে গেছে যে আমি পড়বো কি পড়বো না। এখন দেখা যায় আমার পড়তে বসলে এখন মনে হয় যে আমি আসলে একটা মাস, এত বড় একটা সময়কে নষ্ট করে ফেলছি, এখন আমার দ্বারা সম্ভব কিনা। এখনো পড়ি, অনেক পড়ি, কিন্তু আমার মনে হয় যে আমি অনেকটা সময় নষ্ট করে ফেলছি। দেখো, তোমাদের জন্য, দেখো, ব্যাকবোন মানে আমরা আসলে, মানে ব্যাকবোনকে তোমাদের পক্ষ থেকে তো আমরা জানি যে তোমরা অনেক, বা আমাদেরও অনেক বেশি ধন্যবাদ দেওয়া দরকার যে তোমাদের জন্য কিন্তু একটা লাইফ কোচ, একটা ইয়ে আছে, তাই না, অপশন আছে, যে মানে তুমি তোমার যে প্রবলেম গুলো আছে, ইভেন মানে ভার্সিটি অ্যাডমিশন, এটা হচ্ছে যে শর্ট টাইমেও নেওয়া যায়। শর্ট টাইমের ভিতরেও কিন্তু অনেকে আছে যে যারা 1 মাস প্রিপারেশন নিয়েও কিন্তু ভার্সিটিতে খুব ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, ইভেন 100-র ভিতরে ছিল, 96তম হয়েছে, 96 আছে, সেটারও কিন্তু এক্সাম্পল আছে। সো ওইভাবে করে মানে মোটিভেশন মানে তোমাকে হারায় ফেলা যাবে না। ওকে, যে লাস্ট 1 মাসও যদি সময় পাও, সে মানে 1 মাস আগেও যদি তোমার কাছে মনে যদি
হয় যে আমি আগে কেন পড়তে পারলাম না, তো সেটাতে যাওয়া যাবে না, হ্যাঁ, জাস্ট ওই ইয়াতেই করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আরেকজন কি বলতে চাচ্ছ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি ভাইয়া, মানে আমি মাঝে মাঝে না পড়তে বসলে না মানে ধরেন পড়ার আগ্রহটা হারাই ফেলি। তখন না মানে চুপ করে কিছুক্ষণ নিজেকে কম্পেয়ার করি সবার সাথে, যে ওরা এত কিছু করতে পারছে, আমি কেন করতে পারি নাই? আমিও করতে পারবো। এত এত স্টুডেন্ট ঢাকা ভার্সিটি পড়ছে, আমি কেন পড়তে পারবো না? আমিও চান্স পাবো, আমিও পড়বো। তখন না আবার মানে নিজেকে কম্পেয়ার করলে আবার আগ্রহটা ফিরে পাই আর কি। তখন আবার পড়ার প্রতি আগ্রহ জাগে, আবার ভালো করে পড়ি। এটাই আমাকে বেশি মোটিভেশন করে আর কি। রাইট রাইট রাইট। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা লাস্ট আরেকজনের কাছ থেকে শুনবো। আমাদের রাকিন ভাই আমাকে সময় বেঁধে দিছে। আর আরেকজন বলো। হ্যালো, আর আপনার 10টা 10 পর্যন্ত বলবো ভাই? স্যার 10টা 10। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই। ভাইয়া বলবো? হ্যাঁ শিওর, বলো। আমি এত হাত তুলে রাখছিলাম তো, তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিওর শেষ করে বলো। জি। প্রথমে মোটিভেশন যেটা সেটা বলে নিই, আমি বলা হয়নি এটা। সেটা হচ্ছে যে আমার অনেকগুলো মানে প্ল্যান আছে আর কি এই পরবর্তী সময়টাতে। সেগুলো আসলে সবগুলোই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেজন্য মানে সেগুলোকে সঠিকভাবে রূপদান করার জন্য আমার ভার্সিটিতে অ্যাডমিশন পেতেই হবে, মানে এরকম একটা ফার্ম ডিটারমিনেশন তৈরি হয়েছে আর কি। তো সেটাই সবচেয়ে বেশি মোটিভেশন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে ঢাকাতে আমার অনেকগুলো মানে এই ভাইরা আছে, টিচাররা আছে, তাদের সাথে অ্যাডজাস্ট যদি হতে পারি তাহলে সেখানে অনেকগুলো মানে ফেসিলিটি রাইট পাওয়া রাইট যাবে আর কি। আর ওকে ওকে। ডিমোটিভেশন যেটা করবে, ডিমোটিভেশন সেটা হচ্ছে যে মানে আমার একটা মানে পার্সপেক্টিভ নিজের প্রতি, যে আমি যদি সরসরা শেষ পর্যন্ত পড়ি আর কেউ যদি আমার থেকে সেটা পরীক্ষা নেয় তাহলে দেখা যাবে যে আমি সেখানেও 1 নাম্বারের ভুল করব। এরকম একটা অবস্থা। দেখা যায় আমি যেটা ভালোভাবে পড়ি না থেকে কেন। কিন্তু পরীক্ষা আসে ঢাকা ভার্সিটিতে। হ্যাঁ, না ভাই এটা মানে একটা এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রাইট। একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আমার মানে আমি একটা ভালোভাবে যদি পড়ি একদম ভালোভাবে, কিন্তু দেখা যায় যে মানে কিছু একটা পরীক্ষা দিতে গেলে সেখানে একটা না একটা ভুল হবেই। তো সেটা একটা প্রবলেম সমস্যা করে, ডিমোটিভেট করে আর কি আমাকে। ওকে, সো ডিমোটিভেশন তো আচ্ছা, আমি আরেকটু আর কেউ যদি বলতে চায় সেটা একটু শুনবো। আমি একটু বলি। জি, আসসালামু আলাইকুম ভাই, আমি একটু বলি। হ্যাঁ ফারহাদ বলো। রুবেল তুমি তো বলেছিলে। আচ্ছা, ফারহাদের কাছ থেকে শুনে তারপর তোমার কাছ থেকে শুনবো। ওকে, হ্যাঁ ফারহাদ এখন আসলে হ্যাঁ জি হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমাকে যেটা ডিমোটিভেট করে সেটা হচ্ছে আমি যখন মডেল টেস্টটা দিব এর আগে মানে আমার অনেক উৎসাহ থাকে মনের মধ্যে যে ভালো করব, কিন্তু মডেল টেস্টটা হাতে আসার পরে দেখি বাংলা পার্টটা ভালো আনসার করি, তারপরে জিকে পার্টটাও মোটামুটি, ইংলিশ পার্টটা যখন হাতে আসে তখন খুবই কষ্ট পাই আর কি, মনে হয় যেন কিছু পারতেছি না। কিন্তু মানে তখন আর কি নিজের থেকে মনে হয় যে দুর্বল মেধার স্টুডেন্ট, মানে মনে মনে ভাবি যে তখন পড়াশোনাটা এক পাশে রেখে দিই, অন্যদিকে চিন্তা করি। কিন্তু আসলে এর এর আগে পরে কিন্তু ইংলিশটা পারি, অন্য সময় তাকাইলে দেখি যে না ইংলিশটা আমি একটু পারতেছি, হ্যাঁ মনে হয় যেন হবে হবে। যখন পরীক্ষা দিতে যাই তখন আর কি দেন কষ্ট লাগে। তখন কঠিন হয়ে আর যায়। বড় বিষয় হচ্ছে যেটা আমাকে হ্যাঁ হ্যাঁ কঠিন হয়ে যায়, মানে মনে খুব কষ্ট লাগে যে এটা হয় কেন এত কঠিন। আর মোটিভেটেড করা যেটা সেটা হচ্ছে মানে আমার যেটা প্ল্যান আর কি, ভার্সিটিতে যদি ইনশাল্লাহ চান্স পাই বা হলো ইনশাল্লাহ হবে আশা করি। তো প্রথম কথা হচ্ছে মানে পলিটিক্যাল, ভার্সিটিতে অনেক পলিটিক্যাল গ্রুপ আছে, ওইগুলোর সাথে সংযুক্ত হয়ে মানে রাজনীতির শিক্ষাটা আর কি। তারপরে হচ্ছে ভার্সিটিতে বিভিন্ন জায়গায় যে বিদেশে ঘোরার জন্য বা আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া অথবা ওই যে শ্রীলঙ্কা, ভুটান, যে ছোটখাটো দেশগুলো আছে ওইগুলোতে একটু ঘোরা। তারপরে হচ্ছে মানে নতুন কিছু শেখা, বিভিন্ন সংস্থার সাথে থেকে নতুন নতুন অনেক কিছু শেখা আর কি, মানে অনেক কিছু তো শেখা যায়। তারপরে আরেকটা ওকে বিষয় ওকে হচ্ছে আমি ওকে একটু ওকে ফারহাদ, ওকে ফারহাদ, জাস্ট আমি তোমাকে একটা জিনিস বলবো, যে এই জিনিসগুলোকে তোমাকে মোটিভেটেড করে সেগুলাকে জাস্ট কন্টিনিউ করো। ওকে, আর ডিমোটিভেশনের জায়গায় একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ইংলিশে যদি তোমার যদি ইংলিশে ইভেন সবারই তোমরা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো।
ঠিক আছে? প্র্যাকটিস মানে প্রিভিয়াস ইয়ার এগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করা মানে হচ্ছে যে শুধু রাইট অ্যান্সার দাগানো এরকম না। প্র্যাকটিস করবা হচ্ছে যে ওই যে টপিকটা আছে ওই টপিক পুরোটাই প্র্যাকটিস করবা। যেমন টেন্স থেকে একটা প্রশ্ন আসলো, ওই টেন্স পুরোটা টপিকই পড়া, এবং প্র্যাকটিস করার সময় এইভাবে করবা যে কোন একটা যদি কারেক্ট অ্যান্সার হয়, বাকি ৩টা বা বাকি ৪টা কেন রং অ্যান্সার হলো সেটাও তোমাকে জানতে হবে। ওই বাকি ৩টাতে কি কি ভুল ছিল, কোন ভুল ছিল, ঠিক আছে? তো ওইগুলো তোমাকে কিন্তু জানতে হবে। ওকে? তো এইভাবে করে তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ইংলিশের ক্ষেত্রে, যত বেশি রুলস জানবা, যত বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের বিকল্প ইংরেজিতে কিচ্ছু নাই। ঠিক আছে? ইভেন মানে এক্সামের ক্ষেত্রেও কিছু নাই। তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে একটা জিনিস আরেকবার প্র্যাকটিস করতে হবে। ৪-৫ বার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে রুল গুলো রিভিশন দিতে হবে। এইভাবে যদি করো, ঠিক আছে? আই হোপ তোমার এটা কেটে যাবে। আশা করি এই সমস্যাটা ইনশাআল্লাহ থাকবে না। আচ্ছা। আর আরেকটা যেটা হচ্ছে যে বলতেছিল যেটা, সেটা হচ্ছে যে তোমার উম ওই যে আমার হচ্ছে কি যে পরীক্ষার আগের দিন রাত্রে বেলাও মনে হয়েছে যে দূর কি পরীক্ষা দিব, কিছুই তো পারি না। ঠিক আছে? এই যে পারি না, তারপরে হচ্ছে যে কেমন হবে না হবে। তো এইগুলো নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নাই। ঠিক আছে? এইগুলো অলমোস্ট সবার মধ্যেই কাজ করবে, সবার ভিতরেই থাকে। ওকে? আচ্ছা। এরপরে উম এরপরে আর কেউ কি শেয়ার করতে চাও? আর কেউ? আমাদের একটু হুম, সময় আছে, আমরা হুম। একটু আমি কথাবার্তা একটু বলতে বলি পারি। ভাই। হ্যাঁ, রবিউল বলো। আমি একটু বলি। আচ্ছা, হুম। আমার কথা হচ্ছে যে আমার বড় ভাইয়া তো ঢাকা ইউনিভার্সিটি পড়ে। তো আচ্ছা, বাসায় আচ্ছা। যখন মানে আম্মু আদর করে তখন ওকে একটু বেশি করে। এটা হচ্ছে মোটিভেট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তখন হ্যাঁ। কি হয় আমার মধ্যে একটা হিংসা জাগে। মানে ও বলে আমাকে যে, "তুই ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে দেখা। যদি তুই ঢাকা ইউনিভার্সিটি চান্স পাস তোকেও এরকম করে আদর করবে।" এটা একটা মোটিভেট রাইট, আমার কাজ রাইট। করে যে আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতেই হবে। এটা সবচেয়ে বড় কথা। আর হ্যাঁ, ডিমোটিভেট হ্যাঁ, করে হচ্ছে যখন পড়ি ইংলিশ এমসিকিউ বলতে যেখানে পরীক্ষাগুলো দেই সেখানে ভালোই পারি আরকি। কম বেশি যদি 100 মনে করেন ১০০% এর মধ্যে 60% রাইট আসে। কিন্তু যখন রিটেন এ হ্যাঁ, যাই আমি ভোকাবুলারি তো হুম। বেশ ভালোটাই আসে, কিন্তু এই সেন্টেন্স গঠন করতে গিয়ে আমার মাথা-টাথা সব আউলিয়ে যায়। এখানে গিয়ে হ্যাঁ। একদম ডিপ্রেশনে পড়ে যাই। সেন্টেন্স গঠন আচ্ছা, আচ্ছা। কোথায় ভার্ব বসাবো, কোথায় কি এসব একদম চিন্তায় পড়ে যাই। পরে ডিপ্রেশন কাজ করে, মোটিভেট তো ডিমোটিভেট করে যায়। এটুকু যদি বলতেন আচ্ছা, আরকি। তোমার জন্য তো পজিটিভ পয়েন্ট হচ্ছে যে তোমার ভাই তো তোমার আছে। আই থিংক দেন হি হি কুড বি ইউর বেস্ট টিচার। ঠিক আছে? তো তোমার ভাইয়ের কাছ থেকে হেল্প নিতে পারো। তারপর আমাদের তো হেল্পের তো অনেক জায়গা আছে। তোমাদের মানে লাইফ কোচ ইস ওয়ান কাইন্ড অফ তোমাদের একেবারে প্রাইভেট টিচারের মতো আরকি। তাকে যখন যেভাবে খুশি সেভাবে তার কাছ থেকে সহযোগিতা নেওয়া যায়। হ্যাঁ? তারপরে হচ্ছে যে আর সেন্টেন্স মেকিং হচ্ছে যে ১ম এ তুমি ছোট সেন্টেন্স মেকিং থেকে শুরু করো। ঠিক আছে? এরপরে আস্তে ওই বড় সেন্টেন্স তৈরি করো। ঠিক আছে? ছোট সেন্টেন্স। আর সেন্টেন্স তৈরির ক্ষেত্রে সবচাইতে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ১ম এ মানে মাথায় নিয়ে আসো যে তুমি কোন সেন্টেন্সটা তৈরি করতে চাও। বাংলা একটা অর্থ নিয়ে আসো। এরপরে তুমি ওটাকে ইংরেজিতে হয়তো দিতে পারো। ঠিক আছে? ছোট করে আগে লেখো, তারপরে তুমি বড় লিখতে পারবে। আর আমাদের তো অনেক টিউটোরিয়াল আছে। তোমাদের যে স্যাররা ক্লাস নেয় তারাও অনেক বেশি এক্সপার্ট। আই হোপ এটা খুব বেশি কিছু না। ঠিক আছে? তোমরা যদি সেন্টেন্স তৈরি করতে পারতে, সবই যদি তোমরা পারতে, তাইলে তো আর কষ্ট করে মানে ব্যাকবোনের তো এই প্রজেক্টই হাতে নেওয়ার দরকার ছিল না। তাই না? সো এইজন্য এটা ডিমোটিভেটিং ফ্যাক্টর হওয়ার কোনো কারণই নাই। জাস্ট আ হেল্প নাও। সবার কাছ থেকে হেল্প নিতে পারো। টিচারদের কাছ থেকে, ভাইয়ার কাছ থেকে, লাইফ কোচের কাছ থেকে হেল্প নাও। ইট উইল বি ওকে। আচ্ছা, ঠিক আছে। কোন গার্লসরা কিছু বলো? মেয়েরা সবাই মোটিভেটেড। তাই না? আচ্ছা, আচ্ছা। মেয়েরা কিছু বলো তোমাদের যদি কিছু থাকে। মানে কিছু মানে হচ্ছে যে মোটিভেটিং ফ্যাক্টর শেয়ার করতে পারো, ডিমোটিভেটিং ফ্যাক্টর শেয়ার করতে পারো বা তোমাদের গল্পগুলো শেয়ার করতে পারো। আচ্ছা, আছে কি কারো? নাকি তোমরা কথা বলবা না সিদ্ধান্ত নিয়ে নিছো? আচ্ছা, নিয়ে নিলে সমস্যা নাই। ইভেন আমাদের ক্লাসেও এরকম হয়। যেমন আমরা এখন 4th ইয়ারে আছি। তো আমাদেরও মোটামুটি হচ্ছে যে তোমার কিছুটা মানে ৬০ জন ছেলে হলে ৪০ জন হচ্ছে মেয়ে। তো ক্লাসে ঢুকে হচ্ছে যে স্যারের অনেক কষ্ট করতে হয় মেয়েদেরকে কথা বলানোর ক্ষেত্রে। সো ইটস গুড, ব্যাড মিলায়-ঝিলায় আরকি। তো সমস্যা নাই। তো আচ্ছা, তো গার্লরা কি কেউ কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে। ওকে।
আচ্ছা, দেন ফাইনালি কিছু কথা বলি। ফাইনালি 5 মিনিট একটু কথা বলবো, যে জিনিসটা হচ্ছে যে আজকে আলোচনার একেবারেই মেইন জিনিস। একেবারে আমি আমার ভিতর থেকে বলবো, এতক্ষণ তো জাস্ট আমরা অফিসিয়াল ভাবে কথাবার্তা বললাম। জাস্ট একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি যে তোমরা এখানে যে 52 জন হ্যালো আছো। ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া নমস্কার ভাইয়া, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো আছে, কেমন আছে? ভাইয়া আমার ক্ষেত্রে যেটা হয় না, ভালো ভাইয়া, মানে আমার ক্ষেত্রে যেটা হয় ভাইয়া, মানে অনেক সময় ইংরেজির মধ্যে তো আমি কি অনেকটা উইক, তাই ইংরেজি ক্ষেত্রে অনেকটা জোর দিতে গিয়ে অনেকটা দেখা যায় সারাদিন চলে যায়, ওই প্রায় বাংলা গুলো পড়া হয়নি। সেক্ষেত্রে ওই আমি কি করতে পারি? হুম হুম এখন আপাতত সময়গুলো এভাবে করে ভাগ করে রাখতে পারো, যে 8 ঘন্টা তুমি ইংলিশ পড়লা, বাকি 4 ঘন্টা বাংলা, 4 ঘন্টা হচ্ছে 4 ঘন্টা সাধারণ জ্ঞান। অনেক এইভাবে সময় আমি করে মানে রিটেনের চাপ, ভোকাবুলারি বা রিটেনের চাপ দিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে বাংলা পড়া হয়ই না আমার। না 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 এই বোকামিটা করা যাবে না, এটা অনেকে করে ফেলে, মানে এই ভুলটা করে ফেলে। সেটা হচ্ছে যে তোমার কিন্তু মানে সব সাবজেক্টেই কিন্তু গুরুত্ব দিতে হবে, ইংরেজি এমসিকিউ বলো, রিটেন বলো, সবগুলোর জন্য। এই জন্য তোমাকে ওই যে আমি একটা পয়েন্ট আলোচনা করছিলাম, যে ম্যানেজেবল টাস্কটাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, যে এই সময় আমি এটুকু করবো, এই সময় এটুকু করবো, এই সময় এটুকু করবো, এই যে টাস্কটাকে ম্যানেজ করে দাও, ওই সময়ের মধ্যে ওই গোলটা অ্যাচিভ করার চেষ্টা করো। অ্যাচিভ না হলে ঠিক আছে, তার মানে অ্যাচিভ না হলে যতটুকু সময় নেওয়ার নাও, তারপরে কিন্তু প্রত্যেকটা স্লটে কিন্তু তোমার হাত দিতে হবে, কারণ সব জায়গায় তোমাকে আলাদা আলাদা ভাবে পাস কিন্তু করতে হবে। ঠিক আছে, পাস না করলে কিন্তু এটা তোমার জন্য মানে পড়াশোনাটা অনেক কঠিন হয়। দেখা যায় যে ইংরেজিতে 30 পাইছো, সাধারণ জ্ঞানে 56 পাইছো, কিন্তু বাংলাতে কম পাইছো, তাহলেও কিন্তু চান্স হবে না। ঠিক আছে, এই জন্য যে ওয়াইজ ডিসিশন হচ্ছে যে সবগুলাতেই তুমি সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, বাট ইংরেজিতে একটু বেশি দিতে পারো, যেহেতু এটাতে মার্কিংটা বেশি হলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি আর কি। কিন্তু কোনোটাকে অবহেলা করা যাবে না, বা কোনোটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না। ওকে ভাই? আচ্ছা, তো জি সর্বশেষে ভাইয়া। কিছু বলি, দেখো। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আজকে ভাইয়া আর কথা একটা না শুনি। প্রশ্ন ছিল যে এই হ্যাঁ ইংলিশে প্রশ্ন করো, রাইট। হুম ইংলিশ বলো বলো। বইটাতে আপনার এবার তো বি ইউনিটে আপনার ইংলিশ মানে মূল যে পাঠ্য বই সেটা থেকে আসার সম্ভাবনা বেশি। সেটা আমরা হুম হুম যদি হুম। একদম কমপ্লিট করে ফেলি ভালোভাবে, তাহলে তো নিশ্চয়তা কিছুটা থাকে, তাই না? হ্যাঁ 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 অবশ্যই নিশ্চয়তা, মানে তুমি এমন কোনো জায়গা রাখবা না, এমন কোনো জায়গা রাখবা না যেখানে হচ্ছে যে তোমার আহ মানে যেই এমন কোনো স্থান রাখবা না যেটা হচ্ছে তোমার বাদ থাকে। ঠিক আছে, সেটা সেটা টেক্সট বুক হোক, সেটা গ্রামার হোক, সেটা সবকিছু হোক, তুমি সব জায়গায় তোমার প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। ওকে, সব জায়গায় তোমার প্রিপারেশনটা তোমার নিয়ে রাখতে হবে। আর আরেকটা হচ্ছে যে নিজেকে মানে সন্তুষ্ট করা যাবে না, যে আমি তো টেক্সট বুক পড়ে ফেললাম, এই জন্য আমার হয়তো গ্রামার না পড়লেও চলবে। আমি গ্রামার পড়ে ফেললাম, আমার হয়তো টেক্সট বুক না করলে হবে, এই নিজেকে পার্ট করা যাবে না। হ্যাঁ, যে এইভাবে করে পার্ট করলে কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ যদি টেক্সট বুক থেকে যদি প্রশ্ন না আসে, আসতেই এমন হতে পারে যে টেক্সট বুক থেকে হয়তো 3টা প্রশ্ন আসছে, দেন তাহলে কি হবে? তো এই জন্য 2 জায়গাতেই হচ্ছে যে তোমার মানে অল সাইড, অল কর্নার, ইউ হ্যাভ টু টাচ অল দ্য কর্নার। ওকে, অল কর্নারে তোমার টাচ করতে হবে। ওকে, আচ্ছা, সো একেবারেই শেষ লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি, সেটা হচ্ছে যে দেখো আমরা বাস্তব কথা হচ্ছে কি, দেখো এখানে যেরকম 65 জন ছিলা বা এখন যতজন আসো, এমনও হতে পারে যে হয়তো তোমরা মানে অনেকে হয়তো তোমাদের ভিতর থেকে চান্স নাও পাইতে পারে। এই যে এত মোটিভেটিং ফ্যাক্টর বলছো, আমি এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই সবকিছু কিন্তু কি হয়ে যেতে পারে জানো? সবকিছু কিন্তু নিমেষেই ফিনিশ হয়ে যেতে পারে, মানে এগুলো কোনোই কার্যকারিতা হয়তো না হতে পারে, যদি তুমি আসলেই যদি চান্স না পাও। তো তোমার মোটিভেটিং ফ্যাক্টর হও, তুমি মোটিভেটেড হও, তুমি ডিমোটিভেটেড হও, তোমার প্রবলেম থাকুক, তোমার সমস্যা থাকুক, তোমার যাই কিছুই থাকুক, কিন্তু তুমি একটা জিনিস এনশিওর করো, যে ইউ হ্যাভ টু গেট চান্স মাস্ট। ঠিক আছে, এবং এটার জন্য তুমি সবকিছু স্যাক্রিফাইস করতে তুমি প্রস্তুত থাকো। এভরিথিং, এভরিথিং, এভরিথিং মানে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, এটার জন্য যেকোনো কিছু, যেকোনো পর্যায়ে যেকোনো কিছু স্যাক্রিফাইস করার জন্য তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। জাস্ট তোমার একটাই চান্স, যে তোমাকে চান্স পাও, এটার উপরে আর কিছু নেই। তুমি যদি ডিটারমাইন মানে তুমি যদি এটা যদি মনে করো যে হ্যাঁ আমি চান্স পাবোই, ঠিক আছে, তোমার যত প্রবলেম বলছো, এই যে তোমরা যে প্রবলেম গুলা বলছো, এই প্রবলেম গুলা সবার জন্য কমন। ইভেন ইভেন আমি বলে রাখি যে ঢাকা ভার্সিটিতে যে 1 থেকে 100 পর্যন্ত থাকবে, তোমরা যে কমন গুলা বললা, এই কমন প্রবলেম গুলা তার ভিতরে আছে। সেও হয়তো রিটেন প্র্যাকটিস করতে পারে না, সেও হয়তো তোমার এমসিকিউ তে যায় ভুল করে, সেও হয়তো বাংলা কম পড়তে পারতেছে, তারও হয়তো ফ্যামিলিগত সমস্যা আছে, সেও হয়তো 1 মাস পরে পড়াশোনা শুরু করছে। ইটস আ ভেরি কমন, ভেরি কমন। ওকে, বাট
বাট একটা জায়গায় হচ্ছে যে কোনো ছাড় দেওয়া যাবে না, সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে যে কোনো মূল্যে আমাকে ওখানে চান্স পাইতে হবে। আর এজন্য আমাকে যে কোনো জিনিস স্যাক্রিফাইসের আমার প্রস্তুত থাকতে হবে। সেটা আমার ঘুম হতে পারে, সেটা মানে কম ঘুমায় হলেও সেটা আমার অন্যান্য অনেককে সময় দেওয়া হতে পারে, অন্যান্য জায়গায় সময় দেওয়া হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গা যেখানে সময় না দিলেও নয়, সেখানে সময় দেওয়াটাকে আমাকে স্যাক্রিফাইস করা লাগতে পারে। সো তোমার জাস্ট মানে কাজ হবে একটাই, সেটা হচ্ছে যে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যা করা দরকার, যতটুকু করা দরকার, যেভাবে করা দরকার ঠিক সেভাবে আগায় যাওয়া। ঠিক সেভাবে করে তোমাকে ইয়ে করে যাওয়া। ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে যে তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ এনশিওর করতে হবে এবং তুমি হচ্ছে যে মানে তোমার প্রতিদ্বন্দ্বী। মানে তুমি হচ্ছে যে তোমার অবস্টাকল। পৃথিবীতে আসলে আর কোনো অবস্টাকল নেই। আর তোমার লাইফটাই হচ্ছে যে তোমার। ওকে? যে তো এইজন্য হচ্ছে যে তোমরা যে যেখানে আছো, যে পজিশনে আছো, যে যেভাবে আছো জাস্ট ফুললি ডিটারমাইন্ড, ফুললি চিন্তা করে রাখো যে আমি চান্স পাবো এবং এজন্য আমি এভরিথিং আই ক্যান স্যাক্রিফাইস, এভরিথিং আই ক্যান ডু, এভরিথিং আই উইল ডু। ওকে? এভরিথিং আই মাস্ট ডু। সো এই ধরনের একটা জিদ ভিতরে নিয়ে আসো, এই ধরনের একটা শক্তি ভিতরে নিয়ে আসো, এই ধরনের একটা স্ট্রেংথ নিয়ে আসো, এই ধরনের একটা কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নাও। একেবারে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কোনো নড়চড় হবে না। ওকে? সো এটাই হচ্ছে যে আজকে আমার একেবারে লাস্ট কথা। এরপরে তোমার সবার জন্য দোয়া থাকলো, সবার জন্য প্রার্থনা থাকলো। সবাই অনেক ভালো করো, অনেক ভালো হও, অনেক ভালো জায়গায় যাও। ওকে? সো এটা বলে আমি মোটামুটি আমার লেকচার এখানে শেষ করতে চাই।